আমাদের আজকের গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পে ধর্মীয় কুসংস্কারের উল্লেখ রয়েছে। এটি শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য, কোনো রকম অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া আমাদের অভিপ্রায় নয়। এরকম চাইছি না, এটা বড্ড বড্ড রগরগে হয়ে যাচ্ছে। ট্রাই টু বি মোর সাটল। সাটল মানে কি চাইছো পরিষ্কার করে বলো। মানে ধরো, এমন একটা আওয়াজ যেটা মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেবে। মুশকিলে ফেললে। এক একটা মানুষ এক এক ধরনের শব্দে ভয় পায়। খুব তুচ্ছ শব্দ তাও। তা নয়। যেমন ধরো, একটা চিৎকার আমার আজীবন মনে থাকবে। সেটা যদি কোনোভাবে রিক্রিয়েট করা যায়। কেমন চিৎকার বলো, ট্রাই করে দেখছি। আমার বোনের মৃত্যুর সময়ের চিৎকারটা। বোনের মৃত্যু চিৎকার দিয়েও ব্যবসা করবে? শিল্পের উপাদান তো জীবন থেকেই নিতে হয় দাদা, ওসব ছাড়ো তো। তখন দুজনের বয়সী 15-র আশেপাশে, বুঝলে। পিচের রাস্তায় পাশাপাশি দুটো সাইকেলে যাচ্ছিলাম। একটা লরি এসে ওকে ধাক্কা মারে। আমি বেঁচে যাই। বোনের শরীরটা রক্তাক্ত হয়ে রাস্তার ধারে পড়েছিল। রাস্তায় পড়ে যন্ত্রের মতো কাঁপতে কাঁপতে ও যে চিৎকারটা করেছিল। কেমন চিৎকার বলো তো, একটু ডিটেলে না পেলে। ঠিক বুঝতে পারিনি ও নিজে মারা যাচ্ছে বলে চিৎকার, নাকি আমি অক্ষত বেঁচে যাচ্ছি বলে চিৎকার, নাকি রাস্তায় ছিটকে পড়ার পর সেদিকে এগিয়ে যাওনি? তুমি তো অক্ষত ছিলে। না, মানে আমি ওর শরীরটাকে তখন ভয় পাচ্ছিলে, তাই তো? রক্ত, মাংস, ভাঙা হাড়, অথচ ওগুলো আমাদের শরীরেই থাকে। তোমার অবচেতন মন বলছিল ও তো আর বাঁচবে না। কেন খামোখা এই বিভৎসতা দেখে সারা জীবনের মতন মনকে ভারাক্রান্ত করব, তাই না? কি জানি, মনে হয় তাই। বাদ দাও, তুমি সাউন্ডটা চেষ্টা করো, আমি যাচ্ছি তাহলে। ওকে, রোলিং। দাদাই, কি তুই? ডোন্ট ট্রাই টু পুল দ্যাট ট্রিক তমালদা। ব্যাপারটা কিন্তু খুব পার্সোনাল হয়ে যাচ্ছে। তাছাড়া তুই আমার বোনের গলা। ট্রিক? তুই আমাকে চিনতে পারছিস না দাদা? এটা মিমিক করার ব্যাপার নয় তমালদা, সবকিছুর একটা লিমিট আছে। কি তমাল তমাল করছিস বলতো? তুই তো বললি ওই আওয়াজটা আবার শুনতে চাস। হ্যাঁ চাই, কিন্তু তুই সেটা। তাহলে এই ঘরে আয়, দূর থেকে শুনে তো মজা পাবি না। আমি? কি রে, ভয় পাচ্ছিস নাকি? বোনকে কেউ ভয় পায়? আমি ঠিক। হ্যাঁ পায়। বোনের শরীর বিকৃত হয়ে গেলে, মুখ, নাক, চোখ নিজের জায়গায় না থাকলে তখন ভয় পায়। কিন্তু তুই। আচ্ছা বেশ, চাইছিস যখন চিৎকারটা শোনাবো, তুই রেকর্ডও করতে পারবি। কিন্তু তার বদলে, এই তোর মনে আছে তুই কিভাবে আমায় ভয় দেখাতিস? আমি ঘুমাতাম আর তুই ভয়ের মুখোশ পরে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে কপালে টোকা দিতিস। ইস, কি ভীষণ ভয় পেয়ে যেতাম বল। ওই খেলাটা তোর সঙ্গে খেলবো এবার। মানে? এই ঘরটা অন্ধকার, ধরে নে তুই ঘুমাচ্ছিস। তুই 1, 2, 3 গুনবি, তারপর ঠিক 3 সেকেন্ড অপেক্ষা করে চোখ খুলবি। যদি পারিস তাহলে ওই চিৎকারটা শোনাবো, কেমন? রেডি? 1, 2, 3। কিরে, মুখোশটা সরিয়ে দিবি না? কাঁপা কাঁপা হাতে হাত দুটো সরিয়ে দিয়েই পিছিয়ে আসে অনাদি। বনি বটে, গোটা মুখে শুকনো রক্তের দাগ, চোয়ালটা ভেঙে চৌচির হয়ে আছে।
তার থেকেও আগে যা চোখে পড়ে তা হলো মেয়েটার দুটো চোখের পাতাই কেউ নিপুণ হাতে গোড়া থেকে কেটে নিয়েছে। ফলে গোল অস্বাভাবিক রকম বড় দুটো চোখ মেলে ওর দিকে তাকিয়ে আছে সে চোখে বিস্ময় ছাড়া অন্য কোনো অভিব্যক্তি খেলার উপায় নেই। কেবল ভাঙা চোয়ালটা সেই বিস্ময়ের সঙ্গে একটুখানি বীভৎস হাসির প্রলেপ মিশিয়ে দিয়েছে। চোয়ালটা নড়ে না, তাও শুনতে পায় অনাদি। আমি চিৎকার কি করে করব বল? লরির ধাক্কায় আমার চোয়ালটাই ভেঙে গেছিল। চোখের পাতা দুটো রাস্তায় ঘষতে আলাদা হয়ে গেছিল চোখ থেকে। তাহলে ওই শব্দটা? তুই 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 সেদিন কোনো শব্দ শুনিসনি। শুধু আমার খোলা চোখের দিকে একবার চোখ পড়েছিল। সেই দৃষ্টিটাই চিৎকারের মতো শুনিয়েছিল তোর কানে। আবার তাকিয়ে থাক চোখের দিকে, তাকা আবার শুনতে পাবি, তাকা না। অনাদি বোঝে ওর মন বা চোখের উপর আর নিয়ন্ত্রণ নেই। সে এক দৃষ্টে সেই পাতাহীন বৃত্তাকার চোখের দিকে চেয়ে থাকে। চারপাশের অন্য সব শব্দ মিলিয়ে আসে। আদিদা, কি হলো তোমার? ভয় পেয়ে গেলে নাকি? চোখ খুলেই চেয়ার থেকে লাফিয়ে ওঠে অনাদি। সমস্ত শরীর ঘেমে স্নান হয়ে গেছে। ওপাশ থেকে তমালের গলা ভেসে আসে। সামনের মনিটরে চোখ যায় অনাদির। দীর্ঘ সরল রেখার পরে হঠাৎ হৃদস্পন্দনের মতো একটা সাউন্ড ওয়েভ ফুটে উঠেছে। অর্থাৎ শেষের চিৎকারটা রেকর্ড হয়েছে। কি পেলে তো ভয় এবার? রেকর্ডিং থামিয়ে একটু জল খায় অনাদি। বুকের ধরফড়ানিটা কমে আসে ধীরে ধীরে। এতক্ষণ কি তাহলে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছে সে? হয়ে গেছে গো। পরের পাতায় যাই তাহলে। হ্যাঁ, যাও। পাতা উল্টাতে উল্টাতে আনমনে গুনগুন করে একটা গান গায় তমাল। হেডফোনে ভেসে অনাদির কানে এসে পৌঁছয় সেটা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প শায়ক আমানের স্বর। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তাঁর লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তাঁর 3টি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসানবাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে স্বর। অডিটারি হ্যালুসিনেশন? তোমরা যতটা ভাবছো ততটা হুট করে হয়ে যায় না ব্যাপারটা। বিশেষ করে অনাদির মতো একজন র্যাশনাল লোকের। ওকে যতদূর চিনতাম আর কি। ঘরে উপস্থিত 4টে উদ্ভ্রান্ত মুখের দিকে দৃষ্টি বুলিয়ে নিল অয়ন সমাদ্দার। মিসেস চন্দ্রিমা সামন্ত কপালে হাত রেখে মাথা নিচু করে বসেছিলেন। কপাল থেকে সিঁদুর উঠেছে সবে সপ্তাহ 2 হয়েছে। লাল ছোপ এখনো মিলিয়ে যায়নি। ওকে ঘিরে বসে আছে অনাদির 3 জন কলিগ, অভিব্রত, অন্বেষ আর মিলি। শেষের জন্য এগিয়ে এসে একটা হাত রাখে চন্দ্রিমার কাঁধে। তুমি এবার নিজেকে একটু সামলাও বৌদি, আমরা তো সবাই আছি। তুমি যা জানো সবটা না বললে কিছুই তো এগোবে না। বিশেষ করে আজ সকালে আমাদের যা বলছিলে। তোমরা শিওর অনাদির মৃত্যুটা আত্মহত্যা নয়? একেবারেই না অয়ন, ওটা নিয়ে সন্দেহ নেই আমার। তবে সুইসাইডের আগের কয়েকটা দিন মনে হচ্ছিল। কি মনে হয়েছিল? মনে হচ্ছিল ওর মাথাটা একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে স্টুডিওতে ওর কলিগ মিস্টার মুখার্জির সঙ্গে কাজ করতে গেলেই জিনিসটা বেড়ে উঠতো, তাই তো? মিসেস সামন্ত কিছু উত্তর দিতে যাচ্ছিলেন, তার আগেই অভিব্রত বলে ওঠে, এই ব্যাপারটা আমি ভালো বলতে পারবো। বেশ,
বলো। আত্মহত্যার আগে কয়েক সপ্তাহ ধরে আমাদের বেশ কিছু জয়েন্ট রেকর্ডিং সেশন ছিল। মানে একই সঙ্গে 2-3 জন ভয়েস ওভার আর্টিস্ট মিলে রেকর্ডিং করে যেখানে। তা সেখানে তমালদার সঙ্গে রেকর্ড করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস ফেস করেছিলাম বারবার। কি জিনিস? দেখুন, আমাদের মানে এই বাচিক শিল্পীদের কাজের একটা অংশ হলো গলা দিয়ে নানা রকম বিদঘুটে আওয়াজ বের করা। কম বেশি সকলেই সেটা করতে পারি আমরা, তমালদাও পারত। কিন্তু এই কয়েক সপ্তাহ ওর সেই ক্ষমতাটা অস্বাভাবিক রকম বেড়ে গেছিল। মানে ধরুন, রক্ত জল করে দেওয়া চিৎকার থেকে শুরু করে অবিকল বাচ্চাদের গলায় কান্না, গান, হুবহু অন্য একটা মানুষের মতো কথা বলতে পারার ক্ষমতা। মাঝে মাঝে ওর পাশে দাঁড়িয়ে কাজ শুনতে শুনতে আমারই কেমন ভয় ভয় করতো। একটা বদ্ধ স্টুডিওতে একা ওই মানুষটার সঙ্গে থাকলে অনাদিদার যে কি হতো। ইন্টারেস্টিং। তো মিস্টার মুখার্জি আজ এখানে আসেননি কেন? দাদার মৃত্যুর পর থেকেই ওর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। তাছাড়া ওর শরীরটাও নাকি বিশেষ ভালো নেই। অয়ন সমাদ্দার পেশায় নামকরা সাংবাদিক, একই সঙ্গে চন্দ্রিমা সামন্তর কলেজের বন্ধু। অনাদি সামন্তর মৃত্যুর পর পুলিশ দেহ পোস্টমর্টেম করে, ছোটখাটো তদন্ত হয়, তবে নিছক আত্মহত্যা বলে দ্রুত কেস বন্ধ করে দেয় তারা। তবে অনাদির এই 3 কলিগ এবং তার স্ত্রীর মনে একটা সন্দেহের মেঘ রয়েই যায়। বিশেষ করে মৃত্যুর আগের কয়েক সপ্তাহ তার আচরণে নাকি বিশেষ বদল এসেছিল। তাই 4 জনে পরামর্শ করেই যোগাযোগ করেছে অয়নের সঙ্গে। অন্য কিছু না হোক, কিছুটা পক্ষপাতহীন সত্যি হয়তো বেরিয়ে আসবে। তারপর মাসখানেক আগে থেকে একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। ও প্রায় দিনই বাড়িতে এসে বলতো মিস্টার মুখার্জি নাকি ভয় দেখায় ওকে। ভয়? কিসের ভয়? সেটা খুলে বলতো না কখনো। কিন্তু একটা মানুষকে দেখে যখন ভয় লাগছে আর উনি নিজে যখন ডিরেক্টর, তখন চাইলেই তো তাকে বাদ দেওয়া যায়। তমালদা আমাদের টিমের একটা অ্যাসেট। ওকে বাদ দিলে আমাদের কাজটা জাস্ট ভোঁতা হয়ে যাবে। তাছাড়া কিছু কিছু শিল্পীর এরকম আশ্চর্য ক্ষমতা থাকা বিচিত্র নয়। সেখান থেকে এত বড় কিছু ঘটে যাবে সেটা আন্দাজ করা যায় বলুন? মানে আপনারা বলছেন কোনোভাবে ওকে ভয় দেখিয়ে মিস্টার মুখার্জি? সেটা আমি বলতে চাইছি না অয়ন। আমার হাজব্যান্ড ভীতু বা শিশু কোনোটাই ছিল না। একটা লোক ওকে কাজের জায়গায় ভয় দেখালো আর ও হুট করে একদিন রাতে আত্মহত্যা করে ফেললো। এই জিনিসটা আর যেই হোক আমি বিশ্বাস করতে পারবো না। সামথিং এলস ওয়াজ বদারিং হিম। আর সেটা খুঁজে বের করা পুলিশের কম্ম নয়। আচ্ছা, ওর কোনো ডায়েরি টাইরি গোছের সময় পেত না ওসব লেখার। বেশ, বুঝতে পারছি তোমাদের মনে হচ্ছে অনাদির আত্মহত্যায় কিছু গোলমাল আছে, কিন্তু দেখো, আমি তো পুলিশ নই, আমি সাংবাদিক। ফলে তুই আমার বন্ধু, আর বন্ধুর কাছে যে কথাগুলো খুলে বলা যায় সেগুলো অন্য কাউকে বলা যায় না। আমার মতে অনাদি যদি আত্মহত্যা করেও থাকে, সেটা করতে ওকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হয়েছে? কি করে? শেষ কয়েকদিন নাকি অনাদি ওর বোন অহনাকে দেখতে পেত। অনাদির বোন আছে নাকি? কই, আমি তো জানতাম না। আছে না, ছিল। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। অনাদির সঙ্গেই সাইকেল চালাচ্ছিল, একটা লরি এসে ধাক্কা মারে। মেয়েটার বডি রাস্তায় পড়ে বিভৎস হয়ে যায়। ঠিক কী অবস্থায় ছিল সেটাও কখনো বলতে চায়নি। তবে ওর মনের ভেতর একটা গিল্ট রয়েই গেছিল। ও বিকৃত শরীরকে ভয় না পেয়ে যদি মনকে হসপিটালে নিয়ে যেত, তাহলে হয়তো বেঁচে যেত। ডাক্তার দেখিয়ে গিল্টটা কমে, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই কদিন যেন আবার ভীষণ রকমভাবে ফিরে এসেছিল গিল্টটা। সেই সঙ্গে বোনের ওই বিকৃত শরীরটা এখানে ওখানে দেখতে পাওয়া। আমাদের মনে হয়। কি মনে হয়? তমালদা কোনোভাবে ব্যাপারটা জানতে পেরেই ছলে বলে ওকে ভয় দেখানো শুরু করে, ওর গিল্টটাকে ট্রিগার করে। সেখান থেকেই ব্যাপারটা অত সোজা নয়। শুধু গিল্টে কাজ হয় না, সেই সঙ্গে ড্রাগ জাতীয় কিছু শরীরে প্রবেশ না করলে। আপনি তমালদাকে চেনেন না স্যার? ওর গলাটাই হ্যালুসিনোজেনিক ড্রাগের মতো কাজ করে। বটে, এরকম একটা লোকের সঙ্গে দেখা করাটা অন্তত দরকার। নাম্বারটা একটু পাঠিয়ে দিও তো আমায়।
অভিব্রত নম্বর থেকে একটা কন্ট্যাক্ট আসে অয়নের ফোনে। সেটা সেভ করে আবার মুখ তোলে সে। ওকে, ওর আত্মহত্যাটা ঠিক কিভাবে ঘটে সেটা একটু জানা দরকার। ব্যাপারটা কখন হয় বলো তো? রাতে? রাতে না, ভোর রাতে। রাতেও বাড়ি থাকতো না। কোথায় যেত? আসলে আমাদেরই একটা সাইক্লিংয়ের গ্রুপ আছে, বন্ধ স্টুডিওর ভেতরে কাজ, বুঝতেই পারছেন। ফলে রাতের দিকে সাইকেল নিয়ে বেরিয়ে গোটা কলকাতা চক্কর মারি। আপনারা 5 জন? 4 জন। আমি, অভিব্রত, অনাদিদা আর তমালদা। রাত্রিবেলায় ফাঁকা রাস্তায় চালাই তো, তাই মিলিকে নেওয়া হতো না, ও বাড়িতেই থাকতো। অনাদিদা চলে যাওয়ার পরে ও আপাতত রাতে বৌদির সঙ্গেই থাকে। মোটামুটি ভোর নাগাদ ফিরতো, এই ধর 4:30 কি 5টা হবে। আমার সঙ্গে 2-একটা কথাবার্তা হতো, মামুলি কথা। সেদিনও হয়েছিল? হ্যাঁ। সঙ্গে কেউ ছিল? না, আমি নিজে দেখেছিলাম ওকে ঘরে ঢুকতে। তারপর? ঘন্টাখানেক পরে আমি উঠে দেখি ও ঘরে নেই। ডাইনিং, ব্যালকনি, টয়লেট কোথাও নেই। শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বাইরে তাকাতে যেতে হঠাৎ চোখে পড়ে রেলিংয়ের সঙ্গে একটা চেন বাঁধা আছে, সাইকেলের চেন। নিচে তাকাতে দেখি ওই সাইকেলের চেন গলায় বেঁধেও পুলিশ এসে বডি নামায়, আমাকে আইডেন্টিফাই করতে বলে, কিন্তু আমি পারিনি। কেন? কারণ চেনটা যেখান থেকে ঝোলানো হয়েছিল তার ঠিক নিচে 2টো জিনিস খুঁজে পেয়েছিলাম আমি। কি জিনিস? দুটো কাটা চোখের পাতা, একদম গোড়া থেকে কাটা। তাছাড়া ওর চোয়ালটাও ভাঙা ছিল। ওই দেহ আমি আর দেখতে পারতাম না। ওর যে কি হয়েছিল সেদিন, আমি কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে চন্দ্রিমা। মিলি আবার উঠে এসে তার পিঠে হাত রাখে। অয়নের মুখও নেমে আসে বুকের ওপর। চন্দ্রিমার কান্না ভেজা এই মুখটা ও আগেও দেখেছে। কলেজে পড়ার সময় ওর প্রিয় বন্ধু ছিল মেয়েটা। সামান্য কারণে বাড়ি বয়ে এসে অয়নের ঘরে ঢুকে পড়ার টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে থাকত। অয়নের মন খারাপ হলে নির্দ্বিধায় ফোন করতো ওকে। কি করে মাথায় এসেছিল কে জানে। তখন অয়নকে শান্ত করতে লালাবাই শোনাতো চন্দ্রিমা। গল্প শোনার পালা এখন কলেজের সেই দিনগুলো অনেক দূরে চলে গেছে। এখন আর চন্দ্রিমার কান্না থামাতে পারবে না অয়ন। মুখটা ঢাকার চেষ্টা করে সে। খানিক পরে কান্নার ঢেউ একটু স্তিমিত হতে অয়ন বাকি 3 জনের দিকে চেয়ে বলে, মোট কথা, ঘটনা যাই হয়ে থাক না কেন, সেটা শুরু হয় 1 মাস আগে থেকে। 2টো সাইমালটেনিয়াস ঘটনা। 1, মিস্টার মুখার্জির কাজের দক্ষতা আচমকা বেড়ে যাওয়া, আর 2 হচ্ছে অনাদির হ্যালুসিনেশন শুরু হওয়া। 1 মাস আগে ঠিক কি ঘটেছিল বলুন তো? একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকেই তমালদা কেমন যেন বদলে যায়। কি ঘটনা? একটা অ্যাক্সিডেন্ট। মাসখানেক আগে আমাদের একটা ট্রিপের ব্যবস্থা করা হয়। বছরে 1 বার করে অন্তত দল বেঁধে ঘুরতে যেতাম আমরা। সাধারণত একটু নিরিবিলি গ্রাম্য জায়গায় পছন্দ ছিল আমাদের। তো এবার তমালদা বলে আমাদের একটা একেবারে আনটাচড লোকেশনে নিয়ে যাবে। ওদের গ্রামের বাড়ি থেকে মাইল 5 রাস্তা। ছোটখাটো একটা নদীও আছে সেখানে। বটে। তারপর কি হয় সেখানে? আগে আপনি লাইভটা দেখুন স্যার, অবশ্য অডিওটাই শুনতে পাবেন কেবল। আদিদার নিজের পেজ থেকেই করেছিল। এটা দেখলে ঘড়ঘড় করে একটা অপরিচিত গানের আওয়াজ বেরিয়ে আসতে শুরু করেছে মোবাইলের ভেতর থেকে। একসঙ্গে অনেকে মিলে ফুর্তি করে গান গাইছে। ফোনের স্ক্রিনে অনাদির মুখ দেখা যাচ্ছে। এটা তো রইলই, তোমরাই আগে বলো কি ঘটেছিল সেখানে।
গিটারের আওয়াজ মিলিয়ে আসতেই হাততালিতে ভরে উঠল চতুর্দিক। সিটি পড়তে লাগলো মুহুর্মুহু। একটু লাজুক মুখ করে গিটারটা কোল থেকে নামিয়ে রাখে তমাল। তারপর দূরে অন্ধকারের বুক চিরে বয়ে যাওয়া নদীর দিকে তাকিয়ে বলে, এরকম ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা মানুষের গান এটা। লোকটা শুধু চেয়েছিল তার সুরগুলো এরকমই বয়ে যাওয়া কোনো এক নদীতে ভাসিয়ে দিতে। ভাসিয়ে দিলে চলবে না কাকা। আজ এই নদীতে যদি কিছু ভেসে যায় তাহলে সেটা শুধু ফাঁকা মালের বোতল, ব্যাস। অনি, বোতলের কথা চেপে যায় এখন। ওদিকে অনাদিদা লাইভ করছে। তোমাকে আবার লাইভ করতে গিয়ে বলেছি? দেখছো গলা অব্দি খেয়ে আছি, কখন কাঁচা কোচা খুলে যায়। তোমরা এত সুন্দর গান গাইছো, সেটা একটু ধরে রাখতে হবে না? ধরে রাখার জন্য তো স্টুডিও আছে। কেমন আকাট শালা! কোথায় দম বন্ধ করা স্টুডিও আর কোথায় খোলা আকাশের নিচে গিটার বাজিয়ে গান। মুহূর্ত চলে গেলে আর ফেরত আসে না ভাইটু। ঠিক আছে, কিন্তু ক্যামেরা যেন এদিকে না ফেরে। অনাদি ক্যামেরার অভিমুখ পাল্টে নদীর দিকে ঘুরিয়ে দেয়। সত্যি গান বাজনার পক্ষে আদর্শ পরিবেশ বটে। ওরা যেখানে জড়ো হয়েছে সে জায়গাটা একরকম নদী তট বলা চলে। ঠিক মাঝামাঝি কাঠ জড়ো করে ক্যাম্প ফায়ার করা হয়েছে। সেটাকে ঘিরে ছোটখাটো পাথরের টুকরো জুটিয়ে নিয়ে বসেছে ওরা। একটু আগেই খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, আপাতত গান বাজনা শুরু হয়েছে। অভিব্রত ডুবকি জাতীয় কি একটা বাজাচ্ছে। মিলি মাঝে মাঝে মাউথ অর্গানে মুখ লাগিয়ে গানে সঙ্গত করছে। তমালের হাতে গিটার, গান প্রধানত সেই গাইছে। তখন থেকে কি সব বিদঘুটে ভাষায় গান গাইছিস? একটু বাংলা টাংলা ধর না। আজ তো কেউ আমরা বাংলা ধরে নেই গুরু, খাচ্ছ তো ফরেন লিকার। আগুনের মধ্যে থেকে পটপট করে কাঠ ফাটার আওয়াজ আসছে। সেই সঙ্গে কিসের যেন একটা গন্ধ এসে লাগছে নাকে। নেশাটা আর একটু জমে উঠেছে তাতে। অনাদি সহজেই নেশা হয়ে যায়, তাই সে খায়ও কম। আপাতত ওদের গ্রুপ থেকে একটু দূরে মাটির উপর শুয়ে পড়েছে সে। অন্বেষ আর অভিব্রত একে অপরের পিঠোপিঠি বসেছে। মিলি একটু দূরে বসে নিজের গ্লাসে মাঝে মাঝে চুমুক দিচ্ছে। তমালের সহজে নেশা হয় না। সে গিটারটা নিয়ে টিউনিং চেঞ্জ করার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে। কি টুংটাং করছো মাইরি? ভালো করে কিছু একটা ধরো না। আরে আমি মানুষ না রেডিও? হ্যাঁ, গলা বলে একটা জিনিস তো আছে খোকা। আচ্ছা বেশ, গাইতে পারি, কিন্তু তোদের সবাইকে গাইতে হবে। এ ভাই, এসব গানের মধ্যে আমি নেই। জাতীয় সঙ্গীত ছাড়া কোনো গান আমি জানি না। ডুবকি ঠুকছি এই ঢের। আর দূর মদন, সেটা গাইতে গেলে তো উঠে দাঁড়াতে হবে। আর আমার পা পা যেভাবে টলছে তাতে সোজা হয়ে দাঁড়ানো আমার কাজ নয় ভাই। আচ্ছা বেশ, তোদের সেই গানটা মনে আছে? কোনটা গুরু? আরে যেটা তোদের শিখিয়েছিলাম, আরে সেই যে আমার বাড়িতে। ঠিক এই সময় একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে ওদের। নদীর দিক থেকে একটা দমকা হাওয়া উড়ে এসে আগুনটাকে মাতাল করে দেয়। মদের নেশাটা কয়েক সেকেন্ডের জন্য যেন ফিকে হয়ে আসে। চারজনেই অবচেতনে নদীর দিকে তাকায়, যেন এতক্ষণ জল থেকে মাথা তুলে দুটো চোখ তাকিয়েছিল ওদের দিকে। এইমাত্র সরে গেল। এতক্ষণে তমাল গান শুরু করেছে আবার। অস্বস্তিটা কাটাতেই সেটাই যোগ দিল সকলে। শব্দগুলোর মানে জানে না ওরা। সম্ভবত সিউডো ল্যাটিন গোছের কিছু হবে। এ ধরনের গানের শব্দের কোনো মানে থাকে না, কেবল শুনতে একটা নির্দিষ্ট ভাষার মতো।
অনাদির মনে হয় নদীর জলটা একটা অদ্ভুত কম্পাঙ্কে কাঁপতে শুরু করেছে। আজ আকাশে চাঁদ নেই, তাও যেন নদীর বহু নিচ থেকে আলো আসছে। তাতেই উজ্জ্বল হয়ে রয়েছে জলতলটা। ওর মন বলছে আজ কিছু একটা হবে, অশুভ কিছু একটা। একটু পরেই ও নিজেও গানে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। অস্বস্তিটা সকলের মধ্যে বেড়েই চলেছে। ধীরে ধীরে রাতের হাওয়া বইতে থাকে, সেই চেনা গন্ধটা আবার বেড়ে ওঠে। একটু দূর থেকে কুলকুল করে বয়ে যাওয়া নদীর শব্দ, ঝোপের মধ্যে ঝিঁঝির ডাক আর আগুনের কাঠফাটা পটপট আওয়াজও যেন গানের সুরে তাল মিলিয়েছে। আবার জলের দিকে চোখ চলে যায় অভিব্রতর। কিছু একটা কি সরে গেল? এই অনি, জলের উপর দিয়ে কি একটা সরে গেল না? কবে? দূর, নেশার করে বলছি না রে, কে যেন ডাকলো আমাকে জলের দিক থেকে। দেখো, কোনো জলপরি টলপরি হবে নিশ্চয়ই। জলপরি? গানের দিকে মনোনিবেশ করার চেষ্টা করে সে। দু চোখ বুজে গান গাইছে তমাল। তার পেটেও মদ কম যায়নি, কিন্তু সুর তাতে একটুও পিছলচ্ছে না। আগুনের শিখা ওর মুখের সামনে যেন আয়না তৈরি করেছে। একটু আগের গন্ধটা এখন বাতাসের দখল নিয়েছে। অস্বস্তিটা কাটাতেই তিনজনে উঠে দাঁড়িয়ে অদ্ভুত ছন্দে নাচতে শুরু করে এবার। এই এই তোরা দেখতে পাচ্ছিস না, জলের উপর কি একটা নড়ছে? দেখ দেখ। ওর কথায় কারোর মন নেই, যে যার নিজের মতো গাইছে গানটা। দূরে লম্বা গাছগুলো মাথা দোলাচ্ছে হাওয়ায়। এত হাওয়া, কিন্তু তার মাঝেও আগুনটা নিভছে না। অনাদি উঠে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই বসে পড়ে। ওর হাত থেকে পড়ে যায় ফোনটা। স্থির চোখে তাকিয়ে থাকে চারটে নৃত্যরত মানুষের দিকে। একটা অদ্ভুত ঝিমঝিমে ভাব গ্রাস করে ওকে। চোখের পাতা বন্ধ হয়ে আসে, আর ঠিক সেই সময় একটা আচমকা চিৎকারে সকলের ঘোর কেটে যায়। কি হলো? অনাদি চোখ মেলে দেখে জল থেকে উঠে এসে কি যেন একটা ছুটে যাচ্ছে তমালের দিকে। গানের শব্দ থেমে যায়। মাটির ওপর ছিটকে পড়েছে তমাল, গিটারটা পড়েছে অন্যদিকে। বাকি তিনজন দ্রুত ছুটে যায় তমালের দিকে। মাটির ওপর পড়ে কাতরাচ্ছে মানুষটা, একটা অদৃশ্য কিছুর সঙ্গে লড়াই করছে যেন। কি হলো তমালদা? এই কি হলো তোমার? তমালদা? আমি আমি স্পষ্ট দেখলাম জল থেকে কি যেন একটা ছুটে এলো, তারপর সোজা গিয়ে ওর মুখের উপরে, ঠিক যেন একটা বিদ্যুতের শিখা। এতক্ষণে ছটফট থামিয়ে মাটির ওপর উঠে বসেছিল তমাল। তিনজনে ওকে কোলে তুলে আগুনের পাশে পাথরে হেলান দিয়ে শুইয়ে দিল। সে চোখ মেলে তাকায়, মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। কি হয়েছিল তমালদা? ঠিক বুঝতে পারছি না, কি যেন একটা মুখের উপরে। আমারই মনের ভুল মনে হয়। মনের ভুল? স্পষ্ট দেখলাম জল থেকে একটা বিদ্যুতের শিখার মতো কি যেন উঠে এলো। মনের ভুল? কিন্তু এসেই যদি থাকে তো গেল কোথায়? সেটাই তো শালা খেয়াল করলাম না। উত্তরটা দিয়েই একটা খটকা লাগে অভিব্রতর। অনাদি একটু আগেও মদের নেশায় চুর হয়েছিল, তার গলা থেকে এমন স্পষ্ট আওয়াজ বেরোলো কি করে? পেছনে ফিরে তাকায় সে। ওদের থেকে হাত দশেক দূরে চোখ বুজে পড়ে আছে অনাদি। তার একটু দূরেই উল্টে পড়ে থাকা ফোনে ফেসবুক লাইভটা এখনো চলছে। একটু আগের প্রশ্নটা তার পক্ষে করা সম্ভব নয়।
অয়ন যখন ঘাটের ধারে এসে পৌঁছলো তখন দুপুর গড়িয়ে এসেছে। মেন রোড থেকে বেশ কিছুটা ভেতরের দিকে এই ঘাটটা। গাড়ি ঘোড়ার আওয়াজ প্রায় নেই। তার জায়গা নিয়েছে সিমেন্টের চাতালে ঢেউয়ের মৃদু ছপ শব্দ, আর সেই সঙ্গে মাঝে মধ্যে হাঁসের ডাক। আর একটা বিচিত্র শব্দ যে কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। জলের ওপর গাছের পাতা এসে পড়ার শব্দ কি? চারপাশ এতটাই নিরিবিলি। ফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিতে অপ্রত্যাশিতভাবেই রাজি হয়ে যান তমাল মুখার্জি। তবে বাড়িতে ইন্টারভিউ তিনি দেবেন না। রোজ বিকেলের দিকে নাকি পুকুরের ধারে পায়চারি করেন তিনি, সেখানেই নিতে হবে তার ইন্টারভিউ। ভাঙা চাতালটা খেয়াল করতেই মিস্টার মুখার্জিকে দেখতে পেল অয়ন। জলের দিকে চেয়ে আনমনে কি যেন দেখছেন। বয়সের তুলনায় একটু বেশিই যেন শুকিয়ে গেছেন মানুষটা। মুখের রং ফ্যাকাশে, চোখের কোণে লালচে ভাবটা তাই আরও ফুটে উঠেছে। ক্লান্ত ঘোলাটে দৃষ্টি। অয়ন যে ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেটা মুখ না ঘুরিয়েই তিনি বুঝতে পারলেন। দৃষ্টি পুকুরের জলের ওপরে স্থির রেখে বললেন, আসুন অয়নবাবু। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। যে কেবল অপেক্ষাই করছে তার কাছে দেরি টেরি বলে কিছু হয় না। অপেক্ষা করছেন কিসের? একটা নৌকোর। কোন নৌকো? ওই যে সোনার তরী, পড়েননি? আমার কাজটা নিয়ে চলে যাবে, আমি এখানেই পড়ে থাকব। আবৃত্তি দিয়ে শুরু করেছিলাম জানেন, তারপর তালে গোলে এসব উদ্ভট। আপনি বসুন না। নিজের পাশের ফাঁকা জায়গাটা হাত দিয়ে দেখিয়ে দেন মিস্টার মুখার্জি। ওর মুখের দিকে চেয়ে সত্যি মায়া লাগে অয়নের। এত গুণী মানুষ, কিন্তু শরীরটা কেমন শুকনো চিমসানো হয়ে গেছে। গায়ে একটা সাধারণ ছিটের জামা আর ঢোলা ট্রাউজার্স। সত্যি বলতে কি, আপনার কাজ আমি আগে খুব একটা শুনিনি, তবে এই কদিন পরপর অনেকগুলোই শুনলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, শেষ কবে এত দক্ষ একজন বাচিক শিল্পীর কাজ শুনেছি আমার নিজেরই মনে নেই। আমার কেন, কারোর কাজই যে খুব একটা শোনেননি সেটা বুঝতেই পারছি। যাই হোক, প্রশংসা করছেন মানে ধরে নিচ্ছি ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ওকে, গো অন। একটা অদ্ভুত ট্রেন্ড লক্ষ্য করেছি জানেন স্যার। আপনার আগের কাজগুলোর তুলনায় ইদানিংকার কাজগুলোর মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে। কোয়ার্টিস্টরা বলছে যে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে আপনার একটা অ্যাটাক হয়, তারপর মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনের মূল্য বুঝতে শিখেছি, তাই তো? মন্দ নয়। চেঞ্জ একটা এসছে, আমিও বিশ্বাস করি, কিন্তু তার সঙ্গে সেই অ্যাটাকের কোনো সম্পর্ক নেই। তাছাড়া জিনিসটাকে ঠিক অ্যাটাক বলা যায় না, বলতে পারেন আমার একটা মানসিক সমস্যা। মানসিক সমস্যা কিরকম? আমার যেটা মনে হয় সেটা ইন্টারভিউতে লিখে ছাপালে বুদ্ধিমানে কাজ হবে না। আরে আপনি বলুন তো আগে। পুকুরের দিকে আবার দৃষ্টি সরিয়ে নেন মুখার্জি। মাছের ঘাই মারা দেখতে দেখতে কি যেন মনে করেন, তারপর ধীরে ধীরে বলতে থাকেন। তখন আমি গ্রামে থাকি, ধুবলা, একদম ইন্টেরিয়ার গ্রাম। তার উপর এতদিন আগেকার কথা। আমার বয়স 9 কি বড়জোর 10। ছোট থেকে একটু তেঁদর গোছের ছিলাম তো, গ্রাম জুড়ে দৌরাত্ম্য লেগেই থাকতো। আর যত দস্যিপনা করতাম তত লোকে বাড়ি বয়ে এসে নালিশ করে যেত বাবার কাছে। তখন আমি সাঁতার শিখিনি। একদিন বাবার কাছে নালিশ এলো আমি নাকি গ্রামের আরো 2টো ছেলেকে নিয়ে ভর সন্ধ্যাবেলা নদীতে নেমেছিলাম। ব্যাস, বাবা আমাকে ডেকে উত্তম মধ্যম দিল আর মাকে খুব শাসন করলো। কেন মাকে কেন? হ্যাঁ, সেটাই বলছি। আসলে সন্ধ্যেবেলা নদীতে নামার শখটা আমার এমনি এমনি জাগেনি। আমার মা খুব ভালো গল্প বলতে পারতেন। মানে সেই যে কিছু মানুষ থাকে না, যারা গল্প বললে মনে হয় একদম গল্পের ভেতরেই এসে পড়েছি, সেই রকম। তো মা একবার আমাকে সেই কাঠুরের গল্পটা শুনিয়েছিল। সেই যে একটা কুঠার হারিয়ে ফেলেছিল কাঠুরেটা, তারপর এক জলদেবী জল থেকে উঠে এসে বর দিয়েছিল। মা বলতো জলের কাছে চাইলে নাকি সত্যিই বর পাওয়া যায়। আমার তখন বেজায় গান গাওয়ার শখ। এদিকে গলায় সুর নেই,
ফলে ভর সন্ধেবেলা সেই সুকণ্ঠের বর পাওয়ার লোভে জলদেবীর খোঁজে নামছিলাম নদীতে। মা দেখলেন এ তো ঘোর বিপদ, কল্পনাপ্রবণ বাচ্চা। সে একবার যেটা মাথায় ঢুকিয়ে ফেলেছে সেটা মেরে ধরে হোক কি যুক্তি দিয়ে বুঝিয়ে হোক আর মাথা থেকে বের করা সম্ভব নয়। অগত্যা তিনি ঠিক করলেন কাঁটা দিয়েই কাঁটা তুলবেন, মানে গল্প একই রাখবেন, শুধু গল্পের নতুন কয়েকটা অ্যাঙ্গেল যোগ করবেন, একটু ডার্কার অ্যাঙ্গেল। মা বললেন, জলদেবী জল থেকে উঠে আসেন বটে, কিন্তু সে উঠে আসতে হলে নিজেই উঠে আসে। কেউ যদি জলের তলায় গিয়ে তার খোঁজ করে তবে তিনি রুষ্ট হয়ে এক ভয়ানক রূপ ধরে তাকে বোবা করে দেন, সেই সঙ্গে তাকে এমন ভয়াবহ কিছু দৃশ্য দেখান যা দুঃস্বপ্নেও কেউ দেখে না। তবে সে করেও আমাকে আটকে রাখা গেল না। আমি রোজ জলের ধারে গিয়ে বসে থাকি জলদেবীর দেখার আশায়। মা বুঝলেন গল্পে আরও কিছু বদল দরকার। আবার গল্পে কলম চালালেন তিনি। বলেন, জলদেবী এমনি এমনি কিছুতেই উঠে আসেন না, তাকে তুলে আনতে গেলে একটা বিশেষ মন্ত্র পাঠ করতে হয়। সে মন্ত্র যতদিন না জানছি ততদিন জলের ধারে বসে থেকে কোনো লাভ নেই। দুঃখের কথা, সে মন্ত্র একান্ত ভাগ্য না করলে কেউ খুঁজে পায় না। আপনার ক্ষমতাটাও তো আপনার মায়ের থেকে কম নয় দেখছি। যাই হোক, তারপর হুট করেই একদিন আমার মা মারা যান। সে বয়সে মাতৃবিয়োগের মতন শোক সামলাবার জোর আমার ছিল না। আমার শুধু মনে হতে থাকে কোনোভাবে যদি মন্ত্রটা আবিষ্কার করতে পারি, সেই কুঠারের মতন একবার মাকে দেখতে পাবো। এই ভাবনাটা আমাকে পাগল করে দেয়। এই পাগল অবস্থাতেই ঘুরে টুরে বেড়াতাম, দুমদাম খ্যাপাটে পাগলাটে লোকের দলে ভিড়ে কোথায় কোথায় চলে যেতাম। মাসের পর মাস বাড়ি ফিরতাম না। তো এমনই একবার এক দলের সঙ্গে গিয়ে এক জ্ঞানী সাধুর সঙ্গে আলাপ হয় আমার। সাধু? মানে ঠিক সাধু নয়, তবে তেমন অদ্ভুত লোক আমি আগে দেখিনি। দুনিয়ার বহু গোপন তথ্য নাকি তার জানা ছিল, এমন কিছু তথ্য যা নাকি বিজ্ঞান তখনও আবিষ্কার করতে পারেনি। আজ বুঝি লোকটা ছিল ভণ্ড। বেশ, তারপর? তো সেই সাধু আমাকে বলে, আমাদের এই পৃথিবীর পাশাপাশি আরও এক অজানা জগৎ আছে। সেখানে কি আছে কেউ জানে না। এই দুই জগতের মধ্যে আছে কিছু গোপন দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে আসে হাঁকামারি নামের এক বিচিত্র দেবতা। দেবতা? হ্যাঁ, বা এক অদ্ভুত ধরনের ক্ষমতা সম্পন্ন প্রাণীও হতে পারে। জানেন, দুদিক থেকেই ব্যাখ্যা করা যায়। পৃথিবীর কিছু ধর্মের পুরাণ মতে বহু বছর আগে পৃথিবীতে এক ভয়ঙ্কর মহাযুদ্ধ হয়। যুদ্ধে বিস্তর হানাহানিতে পৃথিবী প্রায় ফাঁকা হয়ে যায়, জনপ্রাণী নেই কোথাও। দেবতারা স্বর্গ থেকে এতদিন যে পাখপাখালির ডাক, নদীর জলের আওয়াজ, মানুষের কথাবার্তা শুনতে পেতেন, এখন সেসব কিছুই নেই। ফলে তারা ঠিক করলেন পৃথিবী যতদিন না ফুলে ফলে ভরে উঠছে ততদিন তারা এমন কোনো প্রাণীর সৃষ্টি করবেন যারা খুব সহজেই নানা রকম জীবের ডাক নকল করে ডাকবে। সৃষ্টি করলেন হাঁকামারিকে। তারা নানা প্রাণীর ডাক নকল করে ডাকাডাকি করে শূন্য পৃথিবী আওয়াজে ভরিয়ে তুলল। দেবতারা খুশি হলেন। এমন করে বহুদিন চলার পর ধীরে ধীরে পৃথিবীতে আবার পশু পাখি এলো, মানুষ এলো, হাঁকামারিদের প্রয়োজন ফুরালো। দেবতারা দেখলেন এ প্রাণীদের ক্ষমতা ভারী বিচিত্র। অন্যের ডাক অবিকল নকল করে তারা চাইলেই যুদ্ধ লাগিয়ে দিতে পারে, এমনকি চাইলে ঈশ্বরও সাজতে পারে। হাঁকামারিদের নিশ্চিহ্ন করে দেওয়াও যেতে পারে, কিন্তু এতদিন যারা শব্দ শুনিয়ে দেবতাদের ভুলিয়ে রেখেছিল তাদের শেষ করে দিতে মন চায়নি দেবতাদের। দেবতারা যুক্তি করে হাঁকামারিদের দাবিয়ে রাখতে একটা উপায় ঠিক করলেন। তারা নিদান দিলেন, হাঁকামারিরা থাকতে পারবে বটে, কিন্তু চাঁদ সূর্য থেকে শুরু করে যে কোনো আলো গায়ে পড়লেই ধ্বংস হবে তারা। হাঁকামারিদের হতে হবে অনন্ত অন্ধকারের জীব। এখন দেখুন,
এই পৃথিবীতে আলো নেই বলতে একমাত্র জলের গভীরে। হাঁকামারিরা বাধ্য হয়ে সেখানে আশ্রয় নিল। জলের তলায় থাকার ফলে তাদের অন্যের গলা নকল করার কোনো প্রশ্নই উঠবে না। ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা মাঠে মারা যাবে। সেই সাধু আমায় বলেছিলেন, আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তলায় নাকি এখনো এক গোপন দরজা রয়ে গেছে। মাঝে মাঝে কোনো অমাবস্যার রাতে নাকি সেই দরজা খুলে যায়। কিন্তু কিছু মনে করবেন না, বাট এসব তো ছেলে ভোলানো গল্প। নিঃসন্দেহে। সাধে কি বললাম ছাপতে পারবেন না? সত্যি বলতে কি, ছোট থেকে এসব কথা আমি কাউকে বলিও নি। আমার এক বন্ধু ছিল নিত্যানন্দ বলে, তাকে বলেছিলাম কেবল। আর আজ আমাকে বললেন যে? ধরে নিন, আজ কে আমায় পাগল ভাবলো তাতে আর কিছু এসে যায় না আমার। কিন্তু এই ঘটনার সঙ্গে আপনার অ্যাটাকের... ভেবে দেখুন, আমার মায়ের বলা গল্প আর সেই সাধুর গল্পের মধ্যে কি ভীষণ মিল, তাই না? একেই ছোট থেকে কল্পনাপ্রবণ, তার উপর কম বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে ফেলা। মাঝে মাঝে আমার ভেতরের উন্মাদটা মনে হয় জেগে ওঠে। তখন হাঁকামারি, গোপন দরজা, এইসব হাবিজাবি সত্যি বলে ভেবে বসি। সেদিন পেটে মদও ছিল, তাছাড়া মনটাও ডিস্টার্বড ছিল। তাই বোধহয় দেখেছিলাম জল থেকে কিছু উঠে এসে। মন ডিস্টার্বড ছিল কেন? একটু হাঁটবেন অয়নবাবু? আমার আর এই জলের ধারটা ভালো লাগছে না। বেশ তো, চলুন না। ঘাট থেকে উঠে পাশে ইটের রাস্তা ধরে হাঁটতে থাকেন দুজনে। অয়ন খেয়াল করে তমাল মুখার্জি প্রায় 6.5 ফুট লম্বা। রুগ্ন রোগাটে চেহারা বলে সেটা আরো অস্বাভাবিক দেখায়। এমন একটা শরীর থেকে ওই গলার আওয়াজ বেরোয় কিভাবে তা সে ভেবেই পায় না। আমি ছোটবেলায় জেদি ছিলাম ঠিকই, কিন্তু এতটাও পাগল ছিলাম না যে জলদেবীর খোঁজে রোজ নদীর ধারে গিয়ে বসে থাকবো। মানে সেই জলদেবীর ডাক আমি শুনেছিলাম। কি বলছেন আপনি? যা আপনি শুনেও বিশ্বাস করছেন না। প্রথম দিন জলে নেমে অনেকক্ষণ এলোমেলো হাত পা ছুঁড়ে কোথায় চলে গিয়েছিলাম বুঝতে পারিনি। শেষে মাঝ নদীতে ভেসে উঠতেই মনে হলো জলের তলা থেকে কেউ আমাকে ডাকছে, অবিকল আমার মায়ের গলা। জলদেবী, দেখবি না বিনু? আয় আয় না আমার কাছে, যা চাইবি তাই পাবি। আমার কাছে আয়। কি ভীষণ নরম আর ভয়ঙ্কর সেই ডাক। পাটা শিরশির করছিল, মনে হয়েছিল কে যেন একটা স্যাঁতস্যাঁতে স্পর্শ বুলিয়ে যাচ্ছে পায়ে। কোনো মতে বাড়ি ফিরেছিলাম সেদিন। মানে আপনি বলছেন সেদিন একটা হাঁকামারি আপনাকে... ধুর, ওটাও মনের ভুল। ওসব গাল গল্প, কি শুনতে কি শুনেছি ঠিক নেই। সেদিন নদীর ধারে বসে মায়ের কথাটা খুব মনে পড়ছিল, তাতেই প্যানিক অ্যাটাক হয় মনে হয়। কিন্তু বাকিরা বলছে জল থেকে কিছু একটা উপরে উঠে এসে আপনার মুখের ওপর... ব্যাচেলার ছেলেপুলে খোলা আকাশের নিচে আগুন জেলে 2 বোতল ভ্যাট শেষ করলে জল থেকে অমন অনেক মারমেডস উঠে আসে। তাহলে আপনার কাজের এই ড্রাস্টিক চেঞ্জটা কিসের জন্য? পকেট থেকে একটা লম্বা খাম টেনে বের করেন মুখার্জি, এগিয়ে দেন অয়নের দিকে। জিজ্ঞেস করছিলেন না সেদিন মনটা ডিস্টার্বড কেন ছিল? এই দুটো প্রশ্নের উত্তরই এই খামে আছে। সেদিন বাড়ি থেকে বেরোবার আগেই এটা পাই। কি আছে এতে? খুলে দেখুন। দাঁড়িয়ে পড়ে সাদা খামটা খুলে চোখের সামনে মেলে ধরে অয়ন। একটা MRI স্ক্যানের রিপোর্ট। ক্যান্সার, টার্মিনাল স্টেজ। যার অপেক্ষায় আছি, আমার সোনার তরী। বিশ্ব বাংলা গেট পেরিয়ে সাইকেলগুলো টানা পিচের রাস্তার ওপর পড়তেই গুনগুন করে একটা গান ধরল অনাদি। কারো কারো ব্লুটুথ স্পিকারে গান বেজে উঠল। একে অপরের থেকে মোটামুটি মিটার খানেক দূরত্বে সাইকেল চালাচ্ছিল ওরা। এখন সামনে দেদার ফাঁকা রাস্তা।
রাত 2:30 বেজেছে। এ রাস্তায় এখন আর জনপ্রাণী নেই, কেবল উঁচু উঁচু বিদ্যুতের খাম্বাগুলো বিমূর্ত ল্যান্ডস্কেপের বিষণ্ণ মানুষের মতো দাঁড়িয়ে আছে দুপাশে। বহু দূর অবধি বাড়িঘর চোখে পড়ছে না, মাইলের পর মাইল বিস্তৃত ফাঁকা জমি। জোরে সাইকেল চালানোয় হাওয়ার ঝাপটা এসে লাগছে ওদের মুখে। অনাদি একবার পেছনে ফিরে দেখল ওই সবার শেষে চালাচ্ছে, পাশেই সাইকেল চালাচ্ছে তমাল। মাঝে মাঝে ওর দিকে ফিরে অল্প হেসে আবার মুখ সরিয়ে নিচ্ছে। শরীরটা দুর্বল লাগছে আজ। খানিক পরে খেয়াল করে দেখল এতক্ষণে বেশ কিছুটা পিছিয়ে গেছে সে। আশেপাশে আর তমালকে দেখা যাচ্ছে না। তমাল কি তাহলে অন্য কোনো রাস্তা ধরেছে? 7-5 না ভেবে সামনের দিকে তাকায় অনাদি। 3টে সাইকেল এগিয়ে গেছে বেশ কিছুটা দূরে। ওর খুব একটা জোরে চালাতে ইচ্ছেও করে না। আরো গতি কমিয়ে ধীরে ধীরে রাতের হাওয়া গায়ে মেখে সাইকেল চালাতে থাকে সে। ঠিক এই সময় পেছন থেকে একটা শব্দ শোনা যায়। ঘুরেও দেখে ওর থেকে 30 দূরে ঠিক ওরই গতিতে সাইকেল চালাচ্ছে একটা মেয়ে। অন্য কোনো গ্রুপের সঙ্গে এসেছে কি? সঙ্গে আশেপাশে আর কেউ তো নেই। খটকা লাগে ওর। সাধারণত একা একা এত রাতে কেউ রাইডে বেরোয় না, তার উপর অল্প বয়সী মেয়ে। ব্যাপারটা মাথা থেকে সরিয়ে আবার সাইকেল চালাতে থাকে অনাদি। কিন্তু কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হয়। একটু আগে পেছন থেকে সাইকেলের শব্দ আসছিল, সেটা এখন আর আসছে না। কি ব্যাপার? মেয়েটা কি আরো পিছিয়ে গেল? পেছনে ঘুরে অনাদি দেখে পিছিয়ে যায়নি, বরং সাইকেলটা থামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সাইকেলের চাকার দিকে তাকিয়ে কি যেন দেখছে। কোনো সমস্যায় পড়ল নাকি মেয়েটা? দুশ্চিন্তা হয় অনাদির। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে সাইকেল ঘুরিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায় সে। কাছাকাছি পৌঁছে দেখে মেয়েটির সাইকেল খারাপ হয়েছে। ব্রেক চেপে নিজের সাইকেলও দাঁড় করায় অনাদি। কি ব্যাপার, কোনো সমস্যায় পড়েছেন নাকি? কি যে হলো, নতুন সাইকেল, তাও টায়ারটা বসে গেছে কোনোভাবে। দাঁড়ান, দেখছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এই প্রথম মুখ তুলে মেয়েটির দিকে তাকায় অনাদি। খেয়াল করে মেয়েটার গোটা মুখ জুড়ে অন্তত গোটা 50 কালো তিল। একটা মানুষের মুখে এত তিল থাকতে পারে ভাবাই যায় না। রাস্তার কমলা রঙের আলো পড়ে কেমন যেন বিভৎস লাগছে মুখটা। কোনো রোগ আছে মনে হচ্ছে মেয়েটার। কিন্তু টায়ার চেক করতে গিয়ে অবাক হয় অনাদি। টায়ারে তো কোনো সমস্যা নেই, কেবল সাইকেলের চাকাগুলোতে বেশিরভাগ স্পোক নেই। অনেকগুলো স্পোক যেন উপড়ে নিয়েছে কেউ। অবাক হয়ে মেয়েটার মুখের দিকে চায় অনাদি। এ কি, আপনার স্পোকগুলো কোথায় গেল? কোথায় গেল বলুন তো? একটু খুঁজে দেখুন না আশেপাশে। আশেপাশে মানে? কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে ওর কাঁধ ধরে একটা চাপ দেয় মেয়েটা। উঠে দাঁড়ান, আমার মুখের দিকে তাকান একবার। মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। কালো তিলগুলোর সংখ্যা বেড়ে উঠছে ধীরে ধীরে। অদ্ভুত বিভৎস দেখাচ্ছে মুখটাকে। দেখুন তো আমার মুখে স্পোকগুলো খুঁজে পান কিনা। একটা বিচিত্র শিহরণ খেলে যায় অনাদির শরীরে। ও বুঝতে পারে এতক্ষণ মুখের ওপর যেগুলো তিল মনে হচ্ছিল সেগুলো তিল নয়। ওর মাথার পেছনে ঢোকানো আছে সাইকেলের স্পোকগুলো। কেবল সামনের ডগাগুলো বেরিয়ে আছে ওর মুখের চামড়ার ওপরে। ছিটকে পিছিয়ে নিজের সাইকেলের দিকে সরে আসে অনাদি। এ কি,
কোথায় যাচ্ছেন? স্পোকগুলো খুঁজে দেখবেন না? নাকি আপনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? তীব্র হাসির শব্দ ধাওয়া করে আসতে থাকে হাওয়ায়। সেই গলার স্বরের বিভঙ্গ প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। পালাতে থাকে অনাদি, যত জোরে সম্ভব সাইকেল ছুটিয়ে দেয়। ওর সামনে একটু আগে যে সাইকেলগুলো ছিল সেগুলো উধাও হয়ে গেছে এখন। ঝড়ের মতো নিঃশ্বাস পড়তে থাকে তার। চালাতে চালাতেই অনাদি খেয়াল করে মিটার 10 অন্তর একটার পর একটা কাটা অঙ্গ যেন লাইন দিয়ে পড়ে আছে রাস্তার উপর। একটা হাঁটু অবধি কাটা পা, কোমর, পেট, হাত। তার থেকে আরো কিছুটা এগোলে আর সেই প্রত্যেকটা অঙ্গের কাছে যেতেই সেই এক ডাক শুনতে পাচ্ছে অনাদি। দাদাই, দাদাই, দাদাই। অনাদি বুঝতে পারে শরীরের প্রত্যেকটা অঙ্গ এতক্ষণ দেখেছেও, কেবল মুখটা ছাড়া। সেটাও হয়তো দেখবে। উন্মাদ ভয়ার্ত চোখে সামনের দিকে তাকায় সে, এবং না, বাকি রাস্তা তো ফাঁকাই পড়ে আছে, কোথাও তো কিছু নেই। পেছনে তাকায় আরেকবার অনাদি। কাটা অঙ্গ প্রত্যঙ্গগুলো তো উধাও হয়ে গিয়েছে। একটু দম নিয়ে অক্লান্ত প্যাডেল করতে থাকে সে। কয়েক সেকেন্ড পরেই খেয়াল করে সাইকেলটা চালাতে আগের থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে ওকে। কেমন যেন ভারী লাগছে পা দুটো, যেন ঠিক পেছনেই সাইকেলের ক্যারিয়ারে কেউ বসে আছে। মিহি একটা সুর ভেসে আসে পেছন থেকে। পাটা মাটিতে রেখে সাইকেলটা থামিয়ে দেয় অনাদি। খুব ধীরে ধীরে 3টে টোকা পড়ে ওর পিঠে। সুর থেমে যেতে একটা ডাক ভেসে আসে। দাদাই, তাকাবি না আমার মুখের দিকে? অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে পেছনে ফেরে অনাদি। একটা মেয়ে বসে আছে ওর ক্যারিয়ারে, চুল দিয়ে মুখটা ঢাকা, বুকের কাছে চুল সরে গেছে, মুখ থেকে গড়িয়ে আসা রক্তের ধারা দেখা যাচ্ছে সেখানে। আস্তে আস্তে অনাদির হাত উঠে আসে। এক্ষুনি দেখতে পাবে সেই মুখটা। তার চোখের দিকে চেয়ে থাকলে সেই শব্দটা। চুলগুলো সরে যাচ্ছে একটু একটু করে। এইবার হঠাৎ করেই আরেকটি সাইকেলের শব্দ শুনতে পায় অনাদি। ওর পাশ দিয়ে কে যেন সাইকেল চালিয়ে গেল। সেদিকে তাকিয়েই ও আবার মুখ ফিরিয়ে নেয়। না, ক্যারিয়ার ফাঁকা, কেউ বসে নেই। কিন্তু সামনে ফিরতেই ছিটকে সাইকেল থেকে পড়ে যায় অনাদি। মাথা ঠুকে যায় রাস্তায়। চারপাশের আওয়াজ আবার ফিরে আসে। আর সেই সঙ্গেও খেয়াল করে সাইকেল চালাতে চালাতে যে জায়গায় এসে পড়েছে সে জায়গাটা কুপকুপে অন্ধকার। কোথাও এক ফোঁটাও আলোর চিহ্ন নেই। উঠে দাঁড়াতে যায়, কিন্তু তার আগেই শুনতে পায় একটা সাইকেলের চাকার শব্দ। অন্ধকারে আরোহীকে দেখা যায় না। ভয়ে বুকটা কেঁপে ওঠে ওর। আবার কি? পরিচিত গলার প্রশ্নে ওর ধরে প্রাণ আসে। অন্বেষ ক্লান্ত গলায় জিজ্ঞেস করছে, এ কি আদিদা, তুমি এখানে পড়ে আছো কেন? মাথা ব্যথা করছে নাকি? আমার 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 সঙ্গে কি একটা হচ্ছে, মাথাটা মনে হয়। সে কি? ওফ, অসুস্থ শরীর নিয়ে কে যে আসতে বলে তোমাদের। উঠে দাঁড়াও দেখি, ওঠো ওঠো। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সাইকেলের ওপর বসতে যায় অনাদি। ঠিক সেই সময়
একটা কথা মনে পড়ে ওর। একটু আগেই ও ভয় পেয়েছে, কারণ অন্ধকারে বুঝতে পারেনি সাইকেলে কে আছে। ঠিক একইভাবে যে আসছিল তারও বুঝতে পারার কথা নয় কে রাস্তায় পড়ে আছে। সাইকেলে না উঠে এক পা পিছিয়ে আসে অনাদি। তুই বুঝলি কি করে এটা আমি? ওমা, বোঝা যায় না? চোখে না দেখে আরো কতভাবে বোঝা যায় জানো? এই যেমন ধরো স্পর্শ করে দেখো। দুটো হাত সামনে বাড়িয়ে উল্টো দিকের মানুষটাকে স্পর্শ করার চেষ্টা করে অনাদি। হাতটা সেই শরীরে গিয়ে লাগতেই চমকে ওঠে সে। স্যাঁতস্যাঁতে ভেজা একটা স্পর্শ, কোনো নির্দিষ্ট আকৃতি নেই, যেন মহাসমুদ্রের অতল থেকে কোনো অজ্ঞাত কয়েক মাইল উঁচু প্রাগৈতিহাসিক উদ্ভিদ ও সামনে এসে দাঁড়িয়েছে। হাতটা কেঁপে যায় তার। কে কে? দুটো সরু স্যাঁতস্যাঁতে হাত ওকে স্পর্শ করে। হাত নয়, যেন লতাগুল্ম কিংবা সুর। এই তো আমিও তোমাকে ছুঁয়ে দেখছি, আর আর বুঝতে পারছি তুমি ভয় পেয়েছো, তাই না? হাতটা ওর চোখের পাতা স্পর্শ করে, তারপর ধীরে ধীরে নেমে আসে চোয়ালে। মানুষ কেন অন্ধকারকে এত ভয় পায় কে জানে? যা দেখতে পাচ্ছি না তাকে আবার ভয় কিসের? ও, ভয়ের কথায় মনে পড়লো, আস্তে আস্তে একজন এগিয়ে আসছে তোমার দিকে, কিন্তু তুমি বুঝতে পারছো না। একটু অপেক্ষা করো, ঠিক বুঝতে পারবে। কে? একটা মিহি হাসির শব্দ শোনা যায়, আর সেটাকে ছাপিয়ে ঠিক পাশেই আবার সেই সাইকেলের শব্দ। ঠায় সেখানে দাঁড়িয়ে থাকে অনাদি। অন্ধকারে কিছুই দেখতে পায় না। বুঝতে পারে ওর পাশেই আর একটা সাইকেল দাঁড়িয়ে আছে। পর মুহূর্তে ওর মুখে একটা তীব্র আলো এসে পড়ে, সেই সঙ্গে একটা ছুটে আসা লরির ভীষণ শব্দ। ও সরে যেতে চায় কিন্তু পারে না। সাইকেলের পা দুটোই অবশ হয়ে পড়েছে। ওর পাশের সাইকেল থেকে আবার শোনা যায় সেই সুর। এগিয়ে আসা হেডলাইটের আলোয় ওর শরীর আলোকিত হয়ে ওঠে। ও বোঝে আলোকিত হয়ে উঠেছে ওর পাশে দাঁড়িয়ে থাকা সাইকেলটাও। ভীষণ ইচ্ছে করে সেদিকে ফিরে তাকাতে। মনের ভেতর থেকে কেউ বারবার বলতে থাকে, দাদাই, তাকাবে না আমার মুখের দিকে? তাকাতে যায়, কিন্তু তার আগেই দুটো শক্ত হাতের ঠেলায় চমক ফেরে অনাদির। তাকিয়ে দেখে ওকে ডাকছে অভিব্রত। একটু দূরেই দাঁড়িয়ে আছে অন্বেষ। আরে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে কেন? আমি আমি মানে এতক্ষণ এতক্ষণ কি করছো? তুমি আর তমালদা তো একসঙ্গেই চালাচ্ছিলে। দুটোই তো শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছো, এখন দম রাখতে গিয়ে লেজে গোবরে হচ্ছে। পেছনে ফিরে অনাদি দেখে তমাল এগিয়ে এসেছে ওর দিকে। ঠিক পেছনেই সাইকেলটা দাঁড় করিয়ে একটু নরম হেসে বলে, স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি আদিদা? নাকি কথাটা বলতে গিয়ে হঠাৎ করে কাশতে শুরু করে তমাল। কাশতে কাশতে হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। ওর মুখ দিয়ে দলা দলার রক্ত বেরিয়ে আসে। আরে আরে, এ কি কি হলো তোমার আবার? রোজকার মতো অফিসে বেরোনো তোড়জোড় করছিল নিত্যানন্দ, কিন্তু তার আগেই বেল বাজল। দরজা খুলে খানিকটা চমকে গেল সে। বাইরে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অর্ধেককে এসে চেনে, বাকি 2 জন অজানা। সামনের লম্বাটে চেহারার লোকটা হাত বাড়িয়ে দেয়। নমস্কার, আমি অয়ন সমাদ্দার, সাংবাদিক। আপনার সঙ্গে কিছু কথা ছিল, একটু সময় হবে? আপনারা কি খবরের কাগজ থেকে আসছেন? তা বলা যায়, তবে অফিসিয়াল কিছু নয়। কিন্তু আমি তো মানে এত সকালে। জানি আপনার অফিস আছে, কিন্তু ব্যাপারটা একটু আর্জেন্ট না হলে এরকম হুট করে বাড়ি চলে আসতাম না। সরি।
বেশ, আসুন ভেতরে। ভিতরে ঢুকে ডাইনিং রুমের সোফাতে ছড়িয়ে ছিটিয়ে বসলো ওরা। নিত্যানন্দ একটা সিঙ্গেল চেয়ারে বসে ওদের দিকে জিজ্ঞাসু মুখে তাকালো। কি ব্যাপার বলুন তো? অয়ন চন্দ্রিমা সামন্তর দিকে দেখিয়ে বলে, ওকে তো বোধহয় আগেও দেখেছেন আপনি, তাই না? হ্যাঁ, খবরটাও এসেছে আমার কাছে। আই এম এক্সট্রিমলি। আর এরা দুজনে মিস্টার সামন্তর কলিগ। বলা বাহুল্য এদের তিনজনের মনের অবস্থাই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আত্মহত্যা জিনিসটাই এমন যে। হ্যাঁ, ওয়েল, সেটা নিয়েই আমাদের এখানে আসা। আমরা সন্দেহ করছি যে এই সুইসাইডটা পরিকল্পিত, এবং যার পরিকল্পনা তার ব্যাপারে একমাত্র আপনিই কিছু ইনফরমেশন দিতে পারবেন। আমি? মানে আপনারা কি তমালকে? সমস্তটা শুনলে আপনিও করতেন। আমার স্বামীকে দিনের পর দিন মেন্টালি টর্চার করে। জানি, ব্যাপারটা আমার কাছে শকিং হলেও ইম্পসিবল নয়। ছোটবেলার বন্ধু তো, তাই জানি। ছোট থেকেই ওর মধ্যে মানুষকে ম্যানিপুলেট করার একটা বিশ্রী ক্ষমতা আছে। ওর কাছের মানুষ যারা ছিল সব ছোটবেলাতেই কোনো না কোনোভাবে মারা যায়। একটার পর একটা আঘাত পেতে পেতে মানুষটাই কেমন যেন কুটিল হয়ে যায়। বিশেষ করে কারণ মানসিক যন্ত্রণার হদিশ পেলেই সেটাকে ব্যবহার করে। আচ্ছা, সেই জন্যই কি আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় 5 বছর আগে? আগে হ্যাঁ, 11 বছর বয়স থেকে ওদের গ্রামের বাড়িতেও একাই থাকতো। আমার সঙ্গে দেখা হতো কালে ভদ্রে। তারপর 20-21-এর দিকে গ্রামের বাড়ি ছেড়ে এখানে চলে আসে। গ্রামে যখন ছিল তখনও কি এরকম পাগলাটে ছিল? পাগলাটে বলে পাগলাটে, বিশেষ করে গান বাজনা নিয়ে একেবারে খারাপ হয়ে গেছিল মাথাটা। মাঝে মধ্যে এদিক ওদিক চলে যেত। এরকম খ্যাপাটে শিল্পী মানুষদের একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন। আমাদের জীবনে ছোটখাটো আঘাত আসে, মৃত্যু আসে, আমরা সেসব সামলে নিই, কিন্তু এরা সেই নিয়েই পড়ে থাকে। বড্ড বেশি ভাবনা চিন্তা করে। ভাবতে গিয়ে ওদের মাথাটা আরো খারাপ হয়ে যায়। বেশ, তারপর? অন্যদের ক্ষেত্রে জানি না, তবে তমাল মাঝে মধ্যে বাড়ি থেকে পালিয়ে যেত। পালিয়ে যেত? কোথায় যেত? সে সময়ে আমাদের গ্রামে জিপসি গোছের কিছু দলবল বিভিন্ন খেলা দেখাতে আসতো। তাদের মধ্যে গান বাজনাও করতো কেউ কেউ। তাদের সঙ্গে মাসখানেকের জন্য কোথায় যেন চলে যেত। ফিরে আসতো যখন, তখন সে এক অন্য মানুষ। চুল উস্কো খুস্কো, জামা কাপড়ের ঠিক নেই, কিন্তু চোখ দুটো ভারী উজ্জ্বল দেখাতো, যেন কিছু সন্ধান পেয়েছে। সন্ধান পেয়েছে? কিসের? তা বলতে পারবো না, তবে যেটুকু বলার আমাকেই বলতো। কি বলতো? বলতো জলের নিচে নাকি এক ধরনের দেবতা থাকে, যার পোশাকি নাম হাঁকামারি। তারা অন্ধকারে জীব, আলোয় থাকতে পারে না, হয় জলের গভীরে লুকিয়ে থাকে, না হয় অন্য কোনো কিছুর মধ্যে। মোট কথা, আলো আসে এমন জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। এদের মধ্যে মোট 2 ধরনের ক্ষমতা আছে। 1, অন্যের গলা অবিকল নকল করা, আর 2, যাকে ইংরেজিতে বলে ক্লেয়ারভয়েন্স। কারোর চোখের সামনে এমন কিছু দেখানো যা আসলে নেই। এসবও কোথা থেকে শিখেছিল তা আমি বলতে পারবো না। মাসখানেকের জন্য গায়েব হয়ে যেত যখন, তখনই হয়তো শিখে আসতো কারোর থেকে। এসব ওর মুখ থেকেই শুনেছেন আপনি? হ্যাঁ, তবে খাতাতেও লিখে রাখতো। সে খাতা আমি কয়েকবার দেখেছি। খাতাটা এখন কোথায় আছে আপনি জানেন? না, তা জানি না, তবে ও একবার বলেছিল হাঁকামারিরা নাকি ঠিক দেবতাও নয়, আবার প্রাণীও নয়। তাদের জন্ম মৃত্যু আছে, আবার তাদের দেবতাদের মতো মন্ত্র পড়েও নাকি ডাকা যায়। শুধু মন্ত্র পড়লেই চলে আসে? না না না, তা নয়। আগুন জেলে একটা যজ্ঞ টাইপের কি যেন করতে হয়। ঠিক যজ্ঞ নয়, ওই অমাবস্যার রাতে যে কোনো জীবিত প্রাণীর শরীর আগুনে পুড়িয়ে সেই আগুনের ধোঁয়ার মধ্যে বসে একটা বিশেষ মন্ত্র একাধিক মানুষ মিলে একই সুরে উচ্চারণ করলে প্যারালাল ইউনিভার্সের দরজা খুলে যায়। সেখান দিয়েই হাঁকামারি বেরিয়ে এসে মন্ত্রের মূল গায়নকে আক্রমণ করে এবং তারপর শরীরে প্রবেশ করে। কথাটা শেষ করতে যাচ্ছিল নিত্যানন্দ, হাত তুলে তাকে থামিয়ে দেয় অয়ন। তার চোখ দুটো হঠাৎ করেই জলজল করছে। অন্বেষ আর অভিব্রত সরে এসেছে ওদের দিকে। চন্দ্রিমার ঠোঁটের কোণে বিড়বিড় করে কয়েকটা প্রশ্ন ফুটে ওঠে। পোড়া গন্ধ, একাধিক লোকের একই সুরে মন্ত্র উচ্চারণ, আগুন, ধোঁয়া। কিসের সঙ্গে মিল পাচ্ছি স্বয়ন? ক্যাম্প ফায়ার। সেদিন ক্যাম্প ফায়ার কে বানিয়েছিল? তমালদা। সেই ফাঁকে একটা জীবিত আধমরা প্রাণীকে তার মধ্যে ফেলে দেওয়া বিচিত্র নয়। গানটাও ওর নিজের লেখা ছিল? তার মানে সেদিন তোমাদের অজান্তেই একটা রিচুয়ালের পার্ট হয়ে গিয়েছিলে তোমরা। কিন্তু তাহলে হাঁকামারির ব্যাপারটা? চোখের ইশারায় এই নিয়ে কথা বাড়াতে বারণ করে অয়ন। নিত্যানন্দর দিকে চেয়ে বলে,
বেশ, গ্রাম থেকে শহরে আসার পর কি হলো? সেটাই আশ্চর্যের। শহরে যাওয়ার পর থেকে ওর আর এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তাছাড়া আমার সঙ্গেও তারপর থেকে যোগাযোগটা ফিকে হয়ে আসে। আচ্ছা, যে জিনিসটা নিয়ে এত মাথা ব্যথা ছিল সেটা শহরে এসে এমন হঠাৎ করে মিলিয়ে গেল, কি করে হলো এটা? মিলিয়ে যায়নি তো, তবে খ্যাপাটে মানুষের জীবন তো, একটা পাগলামি গিয়ে আরেকটা নতুন পাগলামি চলে আসে। নতুন পাগলামি বলতে? পাগলামি বলতে ওই বয়সের ছেলেদের যা হয় আর কি। প্রেম? প্রেম ঠিক বলা যায় না, মেয়েটিরই ভালো লাগে ওকে। ওর দিক থেকে অবজ্ঞাই ছিল বেশি, নাম মনে নেই, তবে একবার ওর হাতে আঁকা মেয়েটির একটা ছবি আমাকে পাঠিয়েছিল। তাই নাকি? তা সে ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, থাকবে না কেন। কথাটা বলে আর সময় নষ্ট না করে উঠে পড়ে নিত্যানন্দ। অফিসে দেরি হয়ে যাচ্ছে, এই লোকগুলো যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই ভালো। তার মানে তমালদা সেই দিন ওই গানটা গিয়ে? ওটা সম্ভবত ওর মনের রোগ। মনের ওপর চাপ পড়লে ও অবাস্তবকেই আঁকড়ে ধরে। কিন্তু অনাদির সঙ্গে তাহলে আমরাও ভুল দেখলাম সেদিন? দেখনি, দেখানো হয়েছিল। কোনো হ্যালিউসিনোজেনিক ড্রাগ ব্যবহার করেও সেটা অনাদির ওপরেও প্রয়োগ করা হয়েছিল, তোমাদের ওপরেও হয়েছে। তোমরা সার্ভাইভ করে গেছো, কিন্তু অনাদির ট্রমাটা। এখন শুধু প্রশ্ন হলো, এখনো লোকটা কাজটা করে চলেছে কি করে? মানে অনাদি সুইসাইডই করেছে? খুন করার কোনো ইন্টেনশন ছিল না মিস্টার মুখার্জির? অয়ন কিছু উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই একটা খামের টেবিলের ওপর রাখে নিত্যানন্দ। নিন, একটু ভাঁজ পড়ে গেছে মনে হয়, তবে আছে এই আমার ভাগ্যি। চন্দ্রিমাই খাম খুলে ভেতরের কাগজটা টেনে বের করে, তারপর এক দৃষ্টে তাকিয়ে থাকে সেদিকে। তার হাতটা কেঁপে ওঠে একবার। কি ব্যাপার বৌদি, তুমি চেনো একে? অয়নের দিকে তাকায় চন্দ্রিমা। এটা কে বলো? অনাদির বোন কখনা। নিত্যানন্দর ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে দুজনে। অন্বেষ আর অভিব্রতর সামনেই কোথাও একটা কাজ ছিল, ওরা আর ওঠে না। অয়ন নিজেই ড্রাইভ করছিল, পাশের সিটে বসেছিল চন্দ্রিমা। গাড়িটা চলতে শুরু করতে বড় করে একটা দম নিয়ে সে বলে, তার মানে মোটিভ পাওয়া যাচ্ছে, কিন্তু এতদিন পরে? অবধারিত মৃত্যুর সামনে থাকলে মানুষ রেকলেস হয়ে ওঠে, জীবনের অবদমিত ইচ্ছেগুলো মাথা চাড়া দেয়। তার মানে আমাদের আর কিছুই করার নেই? আছে। মিস্টার মুখার্জিকে ভালো একজন সাইকাইট্রিস্ট দেখানো দরকার, তোমাদের ধীরে ধীরে নিজের কাজে ফেরা দরকার, আর কি? আর তোকে এভাবে হতাশায় ডুবে যেতে দেখতে একদম ভালো লাগছে না। তো সেই গানটা মনে আছে? কোন গান? ওই যে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে। তোর মনে আছে ওটার কথা? থাকবে না আবার? অনেকদিন শোনাসনি আমাকে, মাঝে মাঝে খুব শুনতে ইচ্ছে করে। আচ্ছা, ভয়গুলো কিভাবে দেখাতো বলতো? ভয়গুলো কখন দেখাতো সেটা খেয়াল করলেই বোঝা যাবে। স্টুডিওতে, রাতের ফাঁকা রাস্তায়, অন্ধকার ঘরে। অন্ধকারের মধ্যে একাকী মানুষকে ভয় দেখানোর থেকে ভালো রাস্তা তো আর কিছু নেই। বিশেষ করে গলা নকল করার ক্ষমতাটা। আচ্ছা, একটা জিনিস তুই ভেবে দেখিস নি অয়ন? কি? সাইকেল চালিয়ে ও যখন ঘরে ফেরে তখন আমাদের ঘরে অন্ধকার ছিল। তাতে কি? না, রোজ ভোর রাতে অনাদি ঘরে ঢোকার সময় আমার ঘুম পাতলা থাকে, তারপরও ফিরে এলে আবার গাঢ় ঘুম হয়। এতদিনে অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা। সেদিন ঘুম ভাঙার পর আমি একটা মানুষকে ঘরে ঢুকতে দেখি। কেবল ঘরের ভেতর অন্ধকার ছিল, অনাদির গলা শুনি, ভাবি অনাদি ফিরেছে। দুটো কথা বলে ও বাথরুমে ঢুকে যায়। তুই বলতে চাইছিস সেই গলাটা অনাদির ছিল না, কিন্তু অনাদি তাহলে ঘরে ঢুকলো কখন? সম্ভবত তার ঘন্টাখানেক পরই। কোনোভাবে ওকে দেরি করিয়ে দিয়েছিলেন মিস্টার মুখার্জি। আমাদের অ্যাপার্টমেন্টে সিসিটিভি নেই, গাড়টাও ভোর রাতে টেনে ঘুমোয়। আমার ঘুম তখন গভীর, ফলে ঘুম ভাঙেনি। ঘরের ভেতর উনি উৎপেতেই ছিলেন।
কিন্তু পুলিশ তো কোনো স্ট্রাগলের চিহ্ন পায়নি শরীরে। যে মানুষটার এতগুলো ক্ষমতা আছে সে আর একটা পরিচিত ভয়ার্ত মানুষের চিন্তাভাবনাকে অসাড় করে দিতে পারবে না, সেটা ভাবলে কি করে? অয়ন ধম মেরে চুপ করে যায়। তার সমস্ত হিসেব মুহূর্তে উল্টে গেছে। সত্যি অনাদির মতো মানুষ আত্মহত্যা করেছে একটা পুরনো গিল্ট থেকে, এ মেনে নেওয়া যায় না। তাছাড়া আর একটা কথা তোকে বলেনি কেউ, আমি বলতে বারণ করেছিলাম। কি কথা? অনাদির মতো ওর বাকি 3 জন কলিগও কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পায়। মানে? সেই অ্যাটাকের দিনে অনাদি বেহুশ অবস্থায় পড়েছিল, তাও কে যেন অনাদির স্বাভাবিক গলায় প্রশ্ন করেছিল ওদের। এই কদিন মিলে আমার কাছে সই কারণ। কথাটা শেষ করার আগেই শব্দ করে একটা নোটিফিকেশন আসে চন্দ্রিমার ফোনে। সেটা মুখের ওপর তুলে ধরেও। চোখ দুটো বিস্ফারিত হয়, ওর কপালের শিরাগুলো দপদপ করে ওঠে। কি রে, কি হলো? মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাল ভোর থেকে। ওর বাড়ি থেকে একটু আগে অভিব্রত আর অনিকে ফোন করা হয়েছিল, দুজনেই সুইচড অফ। দে আর অল গন। এবং কোথায় গেছে সেটাও আন্দাজ করা যায়। মাঝরাতে ঝড়ের আওয়াজেই ঘুমটা ভেঙে যায় চন্দ্রিমার, এবং ভেঙে যেতেই পাশে তাকিয়ে দেখে বিছানার ওপর জেগে বসে আছে মিলি। একটু দূরে লাগোয়া বারান্দার জানলাটা খোলা, সেখান দিয়ে ছাট আর জোলো হাওয়া ঢুকে আসছে। তার পেছনে রাতের জমাট অন্ধকার, সেই দিকে চেয়েই বসে রয়েছে মিলি। তুই ঘুমোসনি এখনো? কি যেন তাকিয়েছিল জানলা দিয়ে আমার দিকে, এক্ষুনি সরে গেল। সে কি, এত ওপরে ফ্ল্যাট, কে তাকাবে জানলা দিয়ে? আর কোনো উত্তর দেয় না মিলি, একইভাবে তাকিয়ে থাকে খোলা জানলার দিকে। ব্যাপারটা বুঝতে পারে চন্দ্রিমা। বিছানা থেকে উঠে ওর মাথায় একটা হাত রাখে। আয় শুয়ে পড়, কেউ নেই ওখানে। হঠাৎ মেয়েটার কান খাড়া হয়ে ওঠে। ওই যে ওই ওই যে একটা আওয়াজ, শুনতে পাচ্ছ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কিসের আওয়াজ? মনে হচ্ছে একটা সাইকেলের চেন কোথাও বাঁধা হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? ওরা ওরা সবাই দেখতে পেয়েছে, জানো, অনি, অভিব্রত, সবাই। কি দেখতে পেয়েছে? আদিদাকে। যদি সে সত্যি দেখা দেওয়ার হতো তাহলে আগে আমাকে দেখা দিত না? ওর শরীরটা এত বিভৎস ছিল যে তুমি দেখতে পারোনি, তাই না? চন্দ্রিমা বোঝে প্রসঙ্গটা পাল্টানো দরকার। এই জানিস, কলেজে পড়তে আমার এক বন্ধু ছিল, তার মন খারাপ হলে বা সে ভয় পেলে একটা গান শোনাতাম আমি। তুই শুনবি? হ্যাঁ। ঘুম যায় ওই চাঁদ, মেঘ পরিদের সাথে। মিলির মাথায় হাত বুলাতে বুলাতেই মিহি সুরে একটা গান ধরে চন্দ্রিমা। ভারী নরম, ঘুম পাড়ানি সুর। বৃষ্টির আওয়াজের সঙ্গে যেন মিলে যায় সেই গান, ভেসে যায় অনেক দূর। চারপাশের ভয়টা ধীরে ধীরে কমে আসতে শুরু করে। মিলির ঘুম পায়, চোখ দুটো নিজের থেকেই বন্ধ হয়ে আসে। ঘুমিয়েই পড়তে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে ওর খেয়াল হয় গানের গলাটা ওর অজান্তেই কেমন যেন পাল্টে গেছে। এই নতুন গলাটাও চেনে, আগে বহুবার শুনেছে। অনাদির গলা। ঘুমের ঘোর কেটে যায় তার। ছিটকে বিছানা থেকে সরে আসে ও। তুমি তুমি কি হলো তোর? ঘুমিয়ে পড়েছিলি তো? তুমি হাসছো কেন? তুমি হাসছি? হাসছি কোথায়? দেখ, পাগলামো করিস না মিলি। আমারও মনটা ভালো নেই, তাও তোকে শান্ত করার চেষ্টা করছি। আর তুই? আমাদের বাঁচতে দেবে না, আমাদের বাঁচতে দেবে না, আমাদের বাঁচতে দেবে না, আমাদের বাঁচতে দেবে না। ওর পাশে এসে বসে মাথাটা বুকে টেনে নেয় চন্দ্রিমা। আচ্ছা বেশ, আমার এক সাংবাদিক বন্ধু আছে,
কাল তার সঙ্গে গিয়ে কথা বলবো, কেমন? তুই চোখে মুখে একটু জল দিয়ে আয় তো, আমি তোর জন্য কফি করে আনছি। কয়েক সেকেন্ড ভোপানোর পর একটু শান্ত হয় মিলি। দু হাতে চোখ মুছে সে উঠে পড়ে। সমস্ত মুখ জলের দাগে ভরে গেছে, চ্যাটচ্যাট করছে মুখটা। কিচেনের পাশেই ওয়াশরুম, সেখানে ঢুকে মুখে চোখে জল দেয় মিলি। পাশের কিচেন থেকে কাপ প্লেটের ঠোকাঠুকির আওয়াজ আসছে। উইন্ড চাইমের মতো আওয়াজটা ওর মনে শান্তি দেয়। আয়নার দিকে ভালো করে তাকায় মিলি। চোখ মুখ একেবারে বসে গেছে। মুখে জল দিয়ে আয়নার একেবারে সামনে ঝুঁকে পড়ে সে। মুখটা ভালো করে দেখে। পিঠে নিঃশ্বাস পড়তে চমকে ওঠে। ওর পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। আয়নার একটু পাশের দিকে তাকাতেই আগন্তুককে দেখতে পাবে। ধীরে ধীরে চোখ ফেরায় মিলি। চন্দ্রিমার হাসি মাখা মুখটা ফুটে ওঠে। এই নে তোর কফি। আরে এখানে আবার দেওয়ার কি দরকার ছিল? আমি তো কথাটা বলতে গিয়েও থেমে যায় মিলি। খেয়াল করে কিচেন থেকে কফির কাপে চামচ নাড়ার শব্দ এখনো আসছে। চন্দ্রিমার মুখের দিকে তাকায়ও। এখনো আগের মতোই হাসির রেশ লেগে আছে। চন্দ্রিমাদি! চামচের আওয়াজ থেমে যায়। একটা একটা করে মুহূর্ত কাটতে থাকে। চন্দ্রিমা এখনো স্থির চোখে চেয়ে আছে মিলির মুখের দিকে। ঠোঁটের কোণে ধীরে ধীরে কি একটা হাসির রেখা ফুটছে। কাপটা নামিয়ে রাখে চন্দ্রিমা। তারপর দুটো হাত রাখে মিলির গালে। অদ্ভুত ফিনফিনে সুরে বলে, তুই আমাকে এত ভয় পাচ্ছিস কেন বলতো? আসলে ভয় তো তোর পিছনে দাঁড়িয়ে। দেখ দেখ না। মিলি জানে ওর পেছনে আয়না। ধীরে ধীরে চোখ ফিরিয়ে সেদিকে তাকায়। চন্দ্রিমার মুখ ফুটে আছে তাতে। অস্বাভাবিক কিছুই নেই সেই মুখে। হঠাৎ চোখের কোণে একটা মুখের দিকে দৃষ্টি যায় ওর। ওর নিজের মুখ। তার চোখের দুটো পাতা নিপুণভাবে কাটা। ভাঙা চোয়াল ফাঁক হয়ে কান অবধি ছড়িয়ে পড়েছে একটা হাসি। নিজের দিকে তাকিয়ে হাসছেও। তীব্র চিৎকারে মাটিতে বসে পড়ে মিলি। মুহূর্তে মিলিয়ে যায় সবকিছু। পাশের ঘর থেকে ছুটে আসে চন্দ্রিমা। কি হলো রে? হ্যাঁ কি হলো? আতঙ্কের অবশ ভাব মিলির গলা দিয়ে শব্দ বের হতে দেয় না। স্থবির চোখে সে কেবল চেয়ে থাকে সামনের দিকে। চন্দ্রিমার ফোনটা বেজে ওঠে। অন্বেষের ফোন। হ্যালো অনি, মিলি আজও ভয় পাচ্ছে ভীষণ। আমাদের একই অবস্থা বৌদি। ওই 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 লোকটা ও কিছু একটা করেছে আমাদের। কিন্তু কেন? তোমাদের এভাবে ভয় দেখিয়ে ওর কি লাভ বলো তো? আমি জানি না কিন্তু কিন্তু তোমার সেই অ্যাটাকটার কথা মনে আছে? ওটার পর থেকেই শুরু হয়েছে এসব। আই থিঙ্ক ওখানে আমরা কিছু দেখে ফেলেছিলাম। মদের ঘরে ছিলাম বলে খেয়াল করিনি। কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে তো ওর যোগাযোগই হয় না অনেকদিন। তোমাদেরও ভয় দেখাবে কি করে? জানি না, কিন্তু ঠিক আছে, আমি দেখছি। মিলিকে একরকম কোলে করে নিয়ে এসেই বিছানায় শুইয়ে দেয় চন্দ্রিমা। ওর সাংবাদিক বন্ধুকে একটা মেসেজ করে রাখে। তারপর কি খেয়াল হতে অনাদির প্রোফাইলে ঢুকে একটা পুরনো ফেসবুক লাইভ অন করে মন দিয়ে শুনতে থাকে। প্রথমে গান, তারপর তমাল মুখার্জির চিৎকার, তারপর বাকিদের হইচই।
কি ঘটেছিল সেদিন? চন্দ্রিমার ভুরু কুঁচকে যায়। হাতঘড়ির দিকে দ্রুত চোখ বুলিয়ে নেয় চন্দ্রিমা। বিকেল শেষ হয়ে আসছে, 6:30 বাজছে। এতক্ষণে ওদের গাড়িটা গ্রামের রাস্তার ভেতরে ঢুকে পড়েছে। এদিকে অন্ধকার যেন আরো বেশি ঝুপ করে নেমে যায়। অয়নের দিকেও চায়, তার দৃষ্টি এখনো ভীষণ স্থির। বোধহয় এলোমেলো চিন্তা ভাবনাগুলো একটু আগেই মাথার ভেতরে একটা ঝড় বইয়ে দিয়েছে। ওদের নিয়ে কি করবেন মিস্টার মুখার্জি? বলা মুশকিল। পাগল লোকের পাগলামি সপ্তমে উঠলে কি করতে পারে সেটা বলা অসম্ভব। তবে করতে পারে না এমন কিছুই নেই। খুন? আগেও করেছে যখন, তখন এবার করতেই বা বাধা কোথায়? কাকে খুন করেছে? দেখ, আমার কাছেও গোটা ব্যাপারটা স্পষ্ট নয়। কেবল একটা থিওরি যেন ঝাপসাভাবে চোখের সামনে ফুটে উঠছে। তমাল মুখার্জি কোনো জটিল মানসিক রোগে ভুগছে। শিল্পী হয়ে ওঠার প্রবল বাসনায় ছোট থেকে যেই ওর খুব কাছাকাছি এসেছে তাকেই ও খুন করেছে। ওর মা, বাবা এবং সম্ভবত সেই মেয়েটিকে, অনাদির বোন। বোনকে? কিন্তু তাকে তো লরি চাপা দিয়েছিল। আমি খোঁজ নিয়ে দেখেছি, সে লরি কে চালাচ্ছিল তা জানা যায়নি। কিন্তু কিন্তু কেন? কারণ ওর মতে প্রকৃত শিল্পীর জীবনে সবকিছু হারিয়ে ফেলাটা ভীষণ জরুরি, আঘাত পাওয়াটা ভীষণ দরকার। ছোট থেকে ও কেবল আদর্শ শিল্পী হতে চেয়েছে, আর কিচ্ছু না। আর সেই অদ্ভুত প্রাণীটা? ওরকম কোনো প্রাণী নেই। ওটা ওর ওই রেকলেস শিল্পী সত্তারই একটা ম্যাটাফর। আমরা সবাই ওর মনস্তত্ত্ব বুঝতে একটু ভুল করছিলাম। আমরা ভেবেছিলাম সেদিন যজ্ঞ করে ও প্রথমবার হাকামারিকে আহ্বান করেছিল। করছিল না? করছিল, কিন্তু প্রথমবার নয়। সম্ভবত ছেলেবেলাতেও একবার করেছিল। ও বিশ্বাস করে সেই থেকেই ওর শরীরে বাস করে এক ভয়ঙ্কর অন্য জগতের প্রাণী। এই প্রাণী ওর শিল্পসত্তাকে বাড়িয়ে দিয়েছে এবং সেই সঙ্গে খুন করতে বাধ্য করেছে কাছের মানুষদের। 1 মাস আগে ও বুঝতে পারে ওর শরীরে একটা মারণ রোগ বাসা বেঁধেছে। ও ঠিক করে সেই গোপন দরজা খুলে ওর শিল্পী সত্তাটাকে আবার নিজের জগতে ফেরত পাঠিয়ে দেবে। শিল্পী মারা যাবে, কিন্তু তার সত্তা বেঁচে থাকবে, অপেক্ষা করবে অন্য কারোর। ইটস অল আ গেম অফ মেটাফার্স। মানে সেদিন ও আসলে প্রক্রিয়াটাকে রিভার্স করতে চেয়েছিল, কিন্তু অনাদিকে মারলো কেন? একা একা ও জিনিস করা যায় না। দরজা খুলতে গেলে একাধিক মানুষকে একটা মন্ত্র উচ্চারণ করতে হয়। সেটাও যাকে তাকে দিয়ে করাতে পারবে না, ফলে ওদের সাহায্য দরকার হয়। ও ভেবেছিল গোটা ঘটনাটা কেউ বুঝতে পারবে না, সবার পেটে মদ থাকবে, গানে সুরে বুঁদ হয়ে থাকবে সবাই। কিন্তু 3টে গোলমাল হয়। 1, অনাদি একটা ফেসবুক লাইভ চালু করে, ফলে এই গোটা ঘটনাটা জনসমক্ষে চলে আসার একটা সম্ভাবনা জন্মায়। 2, এই রিভার্স প্রক্রিয়াটায় ওর অবচেতন মন সায় দেয় না। আর 3, সবাই জলের উপরে কিছু একটা দেখতে পায়। সেটা সকলের মনের ভুল হতে পারে, বাট এভরিথিং ওয়েন্ট রং ফর হিম। কিন্তু ভয় দেখিয়ে কি লাভ? খুন করলেই তো। বলা মুশকিল। ওর নিজের মনে হয় ভয় দেখানোটা ওর একটা শিল্পের মধ্যে পড়ে। খুন করার আগে সেটা করার মধ্যে একটা সিরিয়াসলি প্লেজার পায় হয়তো। মানে অনাদিকে খুন করার রিভেঞ্জের জন্য নয়? না, ও মনে করে এরা বেঁচে থাকলে যে কোনো দিন ও সিক্রেট ফাঁস হয়ে যাবে। অতএব, অবশ্য এসবই আমার থিওরি, সত্যি নাও হতে পারে। সবার আগে লোকটাকে আটকানো দরকার, না হলে ওদের 3 জনের সঙ্গে যে কি করবে। গ্রামের রাস্তা এখন সরু হয়ে এসেছে। গাড়ি চালাতে বেশ অসুবিধেই হচ্ছে অয়নের। আসার সময় পুলিশকেও যতটা সম্ভব খবর দিয়ে এসেছে ওরা। তাদের আসার জন্য অপেক্ষা না করে নিজেরাই বেরিয়ে পড়েছে। অনাদিদের ক্যাম্প ফায়ারটা যেখানে হয়েছিল সেই লোকেশনটা আছে চন্দ্রিমার কাছে, অনাদির ফোন থেকেই পেয়েছে। আপাতত সেটার কাছাকাছি চলে এসেছে। ম্যাপে আর একবার ভালো করে দেখে নেয় অয়ন, তারপর সরু রাস্তাটা দিয়ে সজোরে গাড়ি চালিয়ে দেয়।
মিনিট 10 পরে একটা লতাপাতার শামিয়ানার সামনে গাড়ি রেখে বেশ কিছুটা ঝোপ জঙ্গল পেরিয়ে নদীর ধারে চলে আসে ওরা। তারপর জঙ্গলি পথ ধরে কিছুটা হাঁটতে হাঁটতেই আগুনের শিখা চোখে পড়ে। ওই যে ওই দিকে মনে হচ্ছে। গুঁড়ি মেরে জায়গাটার কাছে এগিয়ে যেতেই মিস্টার মুখার্জিকে দেখতে পায় ওরা। একটা আগুনের সামনে চুপ করে বসে আছেন, এক মনে কি যেন দেখে চলেছেন। ওর থেকে মিটার 10 পেছনে পড়ে আছে 3টে দেহ। সম্ভবত এখনো প্রাণ আছে সেগুলোতে। অয়ন বুঝতে পারে চন্দ্রিমা ওর হাত খামচে ধরেছে। ওরা বেঁচে আছে, পুলিশের জন্য অপেক্ষা করলে। তার সময় নেই। আদৌ ওরা আমার কথা কতটা বিশ্বাস করেছে কে জানে। কি যেন একটা ফন্দি আঁটে দুজনে। চন্দ্রিমা ঝোপের মধ্যে দিয়েই আগুনটা পেরিয়ে বেশ কিছু দূরে এগিয়ে যায়। তারপর পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় মিস্টার মুখার্জির পেছনে। একটা চাপা আশঙ্কা কাজ করছিল অয়নের মনের ভেতর। এতক্ষণে সামনের দৃশ্যটা দেখে এসে চমকে ওঠে। তাকিয়ে দেখে চন্দ্রিমার শাড়ির আড়াল থেকে হাতে উঠে এসেছে একটা ছুরি। এটা যে সে সঙ্গে নিয়ে এসেছে এতক্ষণ অয়ন বুঝতেই পারেনি। অয়ন কিছু বলার আগেই প্রায় বাঘের ক্ষিপ্রতায় মিস্টার মুখার্জির গলার পেছনে ছুরিটা বিধিয়ে দেয় চন্দ্রিমা। গলা দিয়ে একটা হিংস্র চিৎকার করে ওঠেন তিনি। অয়ন ছুটে যায় সেদিকে। মিস্টার মুখার্জির শরীরটা লুটিয়ে পড়েছে মাটিতে। আরো কয়েকটা ছুরির কোপ নেমে আসছে তার গলায় আর বুকে। রক্তে ভরে যায় বুক। অয়ন চিৎকার করে ওঠে, এ কি করলি তুই? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। ও ও অনাদিকে খুন করেছে। রাতে ঝোড়ো হাওয়া শনশন করে বইতে শুরু করেছে এতক্ষণে। দূরে গাছের মাথাগুলো তাল মিলিয়ে দুলছে তার সঙ্গে। আগুনের শিখাগুলো গাছের মতো দুলছে, নিচ্ছে না কিছুতেই। একটু পরেই পুলিশ এসে যাবে। ঘড়ির দিকে তাকায় অয়ন। মাথা কাজ করছে না তার। চন্দ্রিমা ছুরিটা ফেলে বসে পড়েছে মাটিতে। বুকটা দ্রুত ওঠানামা করছে তার। ফোনের রিংয়ের শব্দে চমকে ওঠে অয়ন। কেটেই দিতে যাচ্ছিল, কিন্তু সেভ করা নামটা দেখে সে থমকে যায়। নিত্যানন্দ ফোন করছে। ফোনটা রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে তার উদ্বিগ্ন লজ্জিত গলা শোনা যায়। মিস্টার সমাদ্দার বলছেন তো? আমি মিস্টার মুখার্জির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। আসলে একটা ছোট কথা মনে পড়লো বলে আপনাকে ফোন করলাম। তেমন দরকারিও কিছু নয় অবশ্য, তাও আপনি বলেছিলেন বলে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুনছি। হাঁকামারিদের সম্পর্কে আরও একটা কথা তমাল বলেছিল আমাকে, আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? সেই যে দরজাটা খুলে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়া যায়, সেটা কিন্তু একদিকেই খোলে। মানে যে প্রাণীগুলো একবার এই জগতে এসে পড়েছে তারা আর আগের জগতে ফিরে যেতে পারবে না। আমি জানি এটা দরকারি কিছু নয়, তাও নেহাত বলেছিলেন বলেই আর কি। বাকি কথাগুলোর দিকে আর মন থাকে না অয়নের। শুধু কথার রেশটা কানে বাজতে থাকে তার। স্থির শান্ত গলায় সে জিজ্ঞেস করে, এটা তমাল বলেছিল আপনাকে? শুধু বলেছিল তাই নয়, ডায়েরিতে লিখেও রেখেছিল। ফোনটা নিজে থেকে কেটে যায় না ও কেটে দেয় বুঝতে পারে না অয়ন। ওর মাথার ভেতরের ভাবনাগুলো আবার ঝড় তুলেছে। প্রাণীগুলোকে যদি ফিরিয়েই না দেওয়া যায় তাহলে সেদিন কি উদ্দেশ্য ছিল রিচুয়ালের? আগুনের শিখা এতক্ষণে বেড়ে উঠেছে আরো। 3টে মানুষের দেহ পড়ে আছে বালির ওপর। সামনে থেকে ভেসে আসা একটা চাপা হাসির শব্দে চমকে সামনে তাকায় অয়ন। মিস্টার মুখার্জির রক্তাক্ত মুখ যেটুকু অবশিষ্ট আছে তাতে বোঝা যায় তিনি হাসছেন। কোনো একটা অজ্ঞাত কারণে শরীরে উল্লাসের ঝিলিক খেলছে তার। হঠাৎ একটা কথা মনে পড়ে অয়নের। একটু আগেই চন্দ্রিমাকে একটা প্রশ্ন করেছে সে। 1 মাস আগের ঘটনাটার অডিও টেপটাতেও একই রকম প্রশ্ন করেছিল সকলে। আজকের ঘটনাটার সঙ্গে সেই ঘটনার
কোথায় যেন একটা ভীষণ মিল আছে। মিলটা মাথায় খেলে যেতেই বুক দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায় অয়নের। চন্দ্রিমা, আমাদের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কিসের ভুল? হ্যাঁ, বেশ করেছি। রাগের মাথায় হোক আর যাতেই হোক আমার স্বামীর খুনিকে আমি। ও তোর স্বামীর খুনি নয়। তাহলে? কাঁপা কাঁপা হাতে পকেট থেকে বের করে অডিও রেকর্ডারটা আবার চালিয়ে দেয় অয়ন। অ্যাটাকের ঠিক পরের অডিওটা শোনা যায়। সকলের গলায় উদ্বেগের ছাপ। কি হলো তোমার তমালদা? আমি এই অডিওটা ঠিক আমাদের জন্যই বানানো হয়েছিল চন্দ্রিমা। আমাদের কানকে বোকা বানানো সব থেকে সোজা। মানে কি কি বলতে চাইছিস তুই? আজ এখানেও আমাদের দুজনের জন্যই অপেক্ষা করছিল, আমাদের এখানে আনার জন্যই এত কিছু। কি কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। অডিওটা আবার চালিয়ে দেয় অয়ন। তোমার কি হয়েছে তমালদা? এই কি হলো তোমার তমালদা? আমি ভালো করে শোন। এখানে মিস্টার মুখার্জি পড়ে যাওয়ায় সবাই উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু কারো ডায়ালগ ওভারল্যাপ করছে না। একজনের কথা শেষ হওয়ার পর অন্যজন কথা বলছে। তার মানে 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 গলা পাল্টে একজনই কথা বলছে। শুধু এটুকু প্রমাণ করার জন্য যে সেদিন অ্যাটাকটা হয়েছিল মিস্টার মুখার্জির ওপর। আততাই নিজেই প্রত্যক্ষদর্শী সেজেছে এখানে। কিন্তু তাহলে এটা একটা হয়েছিল কার ওপর? তমাল মুখার্জির রক্তাক্ত হাসিটা এবার আকাশ ছুঁয়ে ফেলে। তার চোখ দুটো হলদে হয়ে এসেছে, জিভটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় দেখাচ্ছে। বিচিত্র শব্দ সে হাসির। যেন অতল সমুদ্রের তলায় অসূর্য স্পর্শী কোনো উদ্ভিদ অলৌকিক উপায়ে সদ্য হাসতে শিখেছে। সেই হাসির সঙ্গে মেশে আরো তিনটে হাসির শব্দ। তার মধ্যে একটা চিনতে পারে চন্দ্রিমা, অনাদি। আমি তোমার এত কাছে থাকলাম, তাও তুমি আমাকে চিনতে পারলে না? কিন্তু মিলিকে আমি চোখের সামনে ভয় পেতে দেখেছি। তোকে সেটা দেখানোর উদ্দেশ্য ছিল ওর। কেন? কি লাভ এতে? আজ আমরা এখান থেকে ফিরে যাব না, শুধু আমাদের শরীরটা ফিরে যাবে, ওই ওদের মতো। হাসতে হাসতে বালির ওপর থেকে উঠে তিনটে পরিচিত মানুষ এগিয়ে আসছে ওদের দিকে। অন্বেষ, অভিব্রত আর নীলি। আতঙ্কিত চোখে সেদিকে তাকায় ওরা দুজনে। মানুষগুলোর মুখে একটা বিচিত্র পাথুরে অভিব্যক্তি। কেবল মুখে এক চিলতে হাসি লেগেই আছে। পৃথিবীতে আর কেউ জানতে পারবে না আমাদের ভেতরে কোনো মানুষ নেই। এরকম করে আস্তে আস্তে নদীর দিকে পেছোতে থাকে দুজন। পালাবার আর পথ নেই। ক্রমশ চারটে হাসি পরিণত হয় একটা গানের সুরে। অপরিচিত সে গানের শব্দ। নদীর ঢেউ এসে সঙ্গত করে সেই সুরে। খোলা গলার গান উড়ে গিয়ে ভাসিয়ে দিতে থাকে চরাচর। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সমস্ত সত্যিটা পরিষ্কার হয়ে ওঠে অয়নের চোখের সামনে। ওর কোনো হিসেবের ভুল ছিল না, শুধু একটা ছাড়া। তমাল মুখার্জির কোনো মনের রোগ নেই। এতক্ষণে গানের আওয়াজ থেমে গেছে।
সেই সঙ্গে বেড়ে উঠেছে হাওয়া আর জলের শব্দ। অয়ন বুঝতে পারে ওদের পেছনে জঙ্গলের উপরিভাগে একটা কম্পন শুরু হয়েছে। কিছু যেন উঠে আসছে সেই জলের তলা থেকে। দুজনেই চোখ বন্ধ করে ফেলে। চন্দ্রিমার হাতটা জড়িয়ে রেখেছে ওর হাতটাকে। মুহূর্ত গুনতে থাকে অয়ন। এক পৈশাচিক শব্দ ভেসে আসছে পেছন থেকে। হাসি শব্দই বলা চলে, কিন্তু মানুষের নয়। পাশ থেকে একটা যন্ত্রণাময় শব্দ আসতে অয়ন বুঝতে পারে কিছু একটা চন্দ্রিমার গলা চিরে ঢুকে যাচ্ছে। হাতের উপর চাপটা বেড়ে ওঠে। কয়েক সেকেন্ড পরে আবার কমে যায়। আরো কয়েক সেকেন্ড কাটে। তারপর পাশ থেকে একটা উচ্ছ্বাস মেশানো গলা শুনতে পায় অয়ন। এই অয়ন, তুই ভয় পাচ্ছিস তাই না? ভয়ের কি আছে? হ্যাঁ, দেখ দেখ, এদিকে দেখ, তাকা তাকা। আচ্ছা বেশ বেশ, আমি তোর ভয় কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেদিন শুনতে চাইছিলিস না? পরিচিত ঘুমপাড়ানি গানের সুর ভেসে যায় বাতাসে। অয়ন বুঝতে পারে একটা অলৌকিক ছায়া ঘন হচ্ছে ওর মুখের সামনে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শায়ক আমানের স্বর। তমাল মুখার্জি চরিত্রে অংশুমান পাল, অয়ন সমাদ্দার সোমক, চন্দ্রিমা সামন্ত গোধূলি, অনাদি সামন্ত দীপ বসু, অন্বেষ অগ্নি, অভিব্রত অত্রি, মিলি দেবস্মিতা, অহনা মোহর, নিত্যানন্দ পুষ্পল, জলপরি লাজবন্তী এবং সাইকেল চালানো মেয়ের চরিত্রে ইন্দ্রাণী। শব্দগ্রহণ পুষ্পল। হাকামারির গান সোমক এবং রিচার্ড। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা রিচার্ড। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল শায়ক আমানের স্বর। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।